ওকে, তো আমরা কিন্তু গত ক্লাসেই ইনহেরিটেন্স পর্যন্ত পড়েছি, তাই না? তো ইনহেরিটেন্স কি এখন আমরা জানি। তো ইনহেরিটেন্সের সাথে আসলে কিছু রিলেটেড ইস্যুস আছে, তো এই ইস্যুস গুলো আমরা প্রথমে আজকে পড়বো। স্যার ইন্টারফেস পর্যন্ত পড়েছিলাম স্যার। হ্যাঁ, ইন্টারফেস পর্যন্ত আমরা পড়েছিলাম, ইন্টারফেস পর্যন্ত আমাদের পড়া হয়ে গেছে, তাই না? অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমরা পড়েছিলাম, গত ক্লাসে পড়েছিলাম অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আর আগের ক্লাসে পড়ানো হয়েছিল হচ্ছে তোমার ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্সের সাথে রিলেটেড কিছু ইস্যুস আজকে আমরা দেখবো, এবং তারপর হচ্ছে আমরা জাভাতে কিভাবে অ্যারে নিয়ে কাজ করে, বিশেষ করে অবজেক্টের অ্যারে কিভাবে বানায় এবং সেগুলো কিভাবে ম্যানিপুলেট করে সেগুলো নিয়ে আমরা পড়াশোনা করবো। আচ্ছা, প্রথমে যদি আমরা আসলে ইনহেরিটেন্স নিয়ে কথা বলি, ইনহেরিটেন্স কি সেটা আমরা জানি যে ইনহেরিটেন্স আসলে কি করে, একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের চাইল্ড প্যারেন্ট সম্পর্ক তৈরি করে, সুপার ক্লাস সাব ক্লাস সম্পর্ক তৈরি করে, যেখানে কি করতে পারে একটা সাব ক্লাস সুপার ক্লাসের প্রপার্টি গুলাকে, প্রপার্টি মিনস ভ্যারিয়েবল এন্ড হচ্ছে তোমার মেথডস, সেগুলাকে ওন করে বা অ্যাচিভ করতে পারে, ঠিক আছে? এবং কি করতে পারে, ইচ্ছা করলে প্যারেন্ট ক্লাসের কোনো মেথডকে সে ওভাররাইড করতে পারে। তো সেই জিনিসগুলো আমরা দেখেছিলাম। তো এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যে এক্সাম্পলটা আসলে আমরা কোড করেছি, ল্যাব 7 আমরা কোড করেছি, এটা পুরাটাই আমরা করেছি। এখানে আমরা একটা ক্লাসের হায়ারার্কি বানিয়েছি, খেয়াল করে দেখো। সবার টপে যে ক্লাসটা আছে সেটা হচ্ছে শেপ ক্লাস, যার দুইটা প্রপার্টি আছে, একটা কালার আর একটা হচ্ছে ফিল্ড। কালার ছিল স্ট্রিং আর ফিল্ড ছিল বুলিয়ান, যেটা ফিল্ড কি ফিল্ড না। আর আরেকটা মেথড ছিল, সেটা হচ্ছে ক্যালকুলেট এরিয়া। আচ্ছা, তো এই ধরনের কিন্তু তোমাদের অনেক সময় কাজ করতে হবে। আমাদের এই ল্যাবে বোধহয় মানে প্রজেক্ট নাই, যেহেতু অস্টে আলাদা একটা ল্যাবই হয়, যে তোমার জাভা নিয়ে একটা প্রজেক্ট। তো ওই প্রজেক্ট ল্যাবে কিন্তু তোমরা ইচ্ছা করলে পেন্ট বানাতে পারো। যদি তোমরা পেন্ট বানাইতে যাও তখন কিন্তু তোমাদের এই কনসেপ্টগুলো কাজে লাগবে। যখন তুমি পেন্ট বানাবা তখন তোমার শেপ ক্লাস লাগবে, সার্কেল ক্লাস লাগবে, এবং ওই পেন্টে ড্র করার জন্য তোমার ফিল কি ফিল না এই জিনিসগুলো ট্র্যাক রাখতে হবে। তখন কিন্তু এরকম একটা স্ট্রাকচার তোমাদের কাজে লাগবে। হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড না বানায় আমরা বানাইতে পারি, মানে যেটা কি বলে ইফ এলস দিয়ে অনেক কিছু করে করতে পারি, বাট সেটা কিন্তু আসলে তুমি অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাবে করতে পারবে না, বললে নাম্বার ভালো পাবে না। কারণ প্রথম ক্লাসেই বলেছিলাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আরেকটা মেন কনসার্ন হচ্ছে, রেদার দেন কোডিং এর চেয়ে একটা মেন কনসার্ন হচ্ছে তোমার অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন। যে একটা সিনারিও যদি দেওয়া থাকে বা একটা সফটওয়্যার যদি দেওয়া থাকে বা একটা অ্যাপ্লিকেশন যদি তোমাকে বানাইতে বলা হয়, সেটা তুমি কতটা অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে ডিজাইন করতে পারছো এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে কনসেপ্টগুলো সেগুলো অ্যাপ্লাই করতে পারছো। কারণ তুমি যদি অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে ডিজাইন না করো, তাহলে কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করে আসলে কোনো বেনিফিট তুমি পাবা না। তুমি যদি ওই ইফ এলস দিয়েই করো, ইফ এলস দিয়ে ইচ্ছা করলে তো করাই যাবে একটা কাজ, পুরো অবজেক্ট ওরিয়েন্টেড সব কাজ ইফ এলস দিয়ে ইচ্ছা করলে করা সম্ভব। বাট সেটা যদি করো তাহলে কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে সুবিধাগুলো ছিল, যে জন্য আসলে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতেছি, সেগুলো কোনোটা আমরা পাবো না। এই জন্য সবসময় মাথায় রাখতে হবে, বা এখন থেকে যেটা করবা, যখন একটা প্রবলেম দেওয়া হবে বা রিয়েল লাইফে যখন প্রজেক্ট করবা, প্রথমেই কোড করতে বসে যাবা না, প্রথমে ডিজাইনটা চিন্তা করবা মাথায়, যে এটাকে আমি মানে প্যারেন্ট ক্লাস কি বানাইতে পারি, চাইল্ড ক্লাস কি বানাইতে পারি, বা এখানে ইনহেরিটেন্স কাজ করবে কিনা, এখানে ইন্টারফেস ডিফাইন করে নিলে সুবিধা হয় কিনা। তো এগুলো আগে একটা চিন্তা করে মেন্টাল একটা ম্যাপ তৈরি করবা, তারপর কাজ শুরু করে দেবা। তাহলে দেখবা তোমার কিন্তু অনেকটাই কাজ সহজ হয়ে যাবে। আর সেটা না করে যদি কোড করা শুরু করার আগেই, তাহলে দেখবা অনেকখানি কোড করার পর মনে হবে আরে এটা তো রিডান্ডেন্ট হচ্ছে, এটা তো আমি একটা ইন্টারফেস বানিয়ে ফেললেই পারতাম, মানে সুবিধার জন্য কোডিং এর, অথবা এখানে তো আমি একটা প্যারেন্ট ক্লাস বানিয়ে ফেলে একটা মেথড বানাতে পারতাম, তারপর এটাকে ওভাররাইড করলে হতো চাইল্ড ক্লাস। তো এই জন্য প্রথমে ডিজাইন নিয়ে একটু কথা বলতে চিন্তা করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে আমরা যদি বলি আমরা এরকম একটা পেন্ট অ্যাপ্লিকেশন বানাতে চাই, যেখানে আমাদের সার্কেল, রেক্ট্যাঙ্গেল, স্কয়ার এরকম বিভিন্ন শেপ আমাদের আঁকাকি করতে হবে, তাদের এরিয়া ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা এদের মধ্যে একটা হায়ারার্কি চিন্তা করতে পারি। একদম টপে যেটা আছে বা প্যারেন্ট ক্লাস, সেটা হচ্ছে শেপ। শেপ প্যারেন্ট ক্লাসকে ইনহেরিট করে সার্কেল এবং রেক্ট্যাঙ্গেল, এবং রেক্ট্যাঙ্গেলকে ইনহেরিট করে স্কয়ার। এখানে শেপের চাইল্ড হচ্ছে সার্কেল আর রেক্ট্যাঙ্গেল, আর রেক্ট্যাঙ্গেলের চাইল্ড হচ্ছে স্কয়ার। এন্ড খেয়াল করে দেখো, সার্কেল এবং রেক্ট্যাঙ্গেলে, যেমন সার্কেলে একটা প্যারামিটার আছে, সেটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে সার্কেলের নিজস্ব প্যারামিটার বা নিজস্ব প্যারামিটার প্রপার্টি আর কি। শেপের কিন্তু আগে থেকেই ছিল কালার এন্ড ফিল্ড, এবং চাইল্ড হওয়ার জন্য সার্কেলও কিন্তু ওই দুটো প্রপার্টি অলরেডি গেইন করে ফেলবে, এবং তার নিজের একটা প্রপার্টি এক্সট্রা আছে, সেটা হচ্ছে রেডিয়াস। এবং এই এখানে দেখো ক্যালকুলেট এরিয়া যে মেথডটা আছে, এই মেথডটা কি, তার প্যারেন্টের, এটা হচ্ছে ওভার রিডেন মেথড, মানে তার প্যারেন্টের যে মেথডটা ছিল সেটা কিন্তু সে ওভাররাইড করছে। একইভাবে রেক্ট্যাঙ্গেল দেখো, রেক্ট্যাঙ্গেলও কালার ফিল্ড তো অলরেডি সে পেয়ে গেছে তার প্যারেন্টের প্রপার্টি হিসেবে, এছাড়াও তার নিজস্ব দুটো প্রপার্টি আছে, একটা হচ্ছে লেন্থ আর একটা হচ্ছে উইথ, ঠিক আছে? এবং যেটা হয়েছে তোমার, সে ক্যালকুলেট এরিয়া ফাংশনটাকে বা মেথডটাকে সে আবারও কি করছে, ওভাররাইড করছে। এবং একইভাবে স্কয়ারটা এখানে দেখা নেই, বাট আমার যতটুকু মনে পড়ে স্কয়ারের ছিল একটা সাইড ছিল, আর স্কয়ারও কি করে আসলে এই ক্যালকুলেটরকে ওভাররাইড করে। তাহলে এই হায়ারার্কিটা নিয়ে তো আর কোনো প্রবলেম নেই, তাই না? এটা দেখানো হলো ইনহেরিটেন্সটা একটু ভিজুয়ালাইজ করার জন্য, যে আসলে ইনহেরিটেন্সটা কি ছিল, ঠিক আছে? এইটুকুই আমার ধারণা থাকা লাগবে পরে কোডগুলো করার জন্য বা পরে কাজগুলো করার জন্য, যে এখানে আমরা যে শেপ হচ্ছে প্যারেন্ট ক্লাস, এবং সার্কেল রেক্ট্যাঙ্গেল তাকে ইনহেরিট করছে, রেক্ট্যাঙ্গেল কে ইনহেরিট করছে স্কয়ার, এবং প্যারেন্ট ক্লাসের ক্যালকুলেট এরিয়া মেথডকে তিনটা ক্লাসে কি করছে, ওভার রাইট করছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু আগে যাই। তো এখানে দেখো কি বলছে,
আচ্ছা, এই কনসেপ্টটা অবশ্য আমি দেখিয়েছিলাম, আমি কিন্তু প্রথম দিন যখন তোমাদের পড়ালাম নেক্সট ডে আমি বলেছিলাম যে স্লাইডে নাই, কিছু ইস্যু আছে, আমি দেখাবো দেখাবো বলে এই সুপার ক্লাস ভ্যারিয়েবল কে যে দিয়ে যে সাব ক্লাসকে রেফার করা যায়, এগুলো কিন্তু অবজেক্টকে রেফার করা যায়, এগুলো আমি দেখিয়েছি অলরেডি তোমাদের, তাই না? তোমাদের দেখাইছিলাম এটা। তো যাই হোক, আজকের ক্লাসে আসলে এই জিনিসগুলো ছিল, আজকের ক্লাসের কন্টেন্ট আমি আগে দেখি নাই, এই জন্য ওই দিন দেখিয়ে দিয়েছিলাম, তোমাদের আরেকবার রিভিউ হবে। তবু এটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা খেয়াল করে দেখো। এবং জাভা যে আমরা বলি রান টাইম পলিমরফিজম ইনহেরিট করে বা ডাইনামিক মেথড ডিসপ্যাচ, তো এই কনসেপ্টটা বোঝার জন্য আজকে ক্লাস লাগবে। এবং থিওরিতেও কিন্তু এটা ইম্পর্টেন্ট এটা আসে, হোয়াট ইজ রান টাইম পলিমরফিজম বা জাভা কিভাবে ডাইনামিক মেথড ডিসপ্যাচ করে। স্যার আমি আপনাকে স্যার যে আরেকটা স্লাইড পাঠিয়েছিলাম স্যার, একটু আগে পাঠাইছি, ওটাতে এরেটা আরো ব্রিফলি ডিসক্রাইব করা আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটাও আমি করে ওইটাও দেখিয়ে দেব আজকে ক্লাসে। বুঝছো শাওন, এইটা দেখে তো আমি ভাবছি ক্লাস অনেক ছোট, তাহলে ছোটই স্যার, ওই এরের আরেকটু ব্রিফলি ডিসক্রাইব করা কয়েকটা পেজ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তুমি মেল করছো না? জি স্যার। তাহলে আমি এখনই ডাউনলোড এটা করে রাখি, ওরা এটা একটু রিকল করতে থাকো, তাহলে ওইটা দেখিয়ে দেবো। হ্যাঁ, এটা তো সহজই, কঠিন না। এই শাওন, তোমাদের কি ফিজিক্যালি ক্লাস হওয়ার কোনো কিছু প্রস্তুতি চলতেছে বা জানাইছে? না স্যার, এখন পর্যন্ত আমরা কিছু জানি না, কারণ সবকিছু তো মনে হচ্ছে ধীরে ধীরে খুলে দিবে, স্কুল কলেজ যেহেতু খুলে দিচ্ছে 12 তারিখ থেকে। জি স্যার, এখনো তো কোনো ফাইনালাইজ হয় নাই স্যার। না, ফাইনালাইজ হয় না, যেটা বললো দেখলাম কালকে নোটিসে, আপডেটেড নোটিসে বলা হয়েছে যে ভার্সিটি খোলার জন্য প্রত্যেকটা ভার্সিটি নিজেদের মতো করে ডিসিশন নিতে পারবে। এখন ভার্সিটি গুলো দেখা যাক কে আগে বিড়ালের গলায় ঘন্টা বাঁধে, সেটাই হলো কথা। সেটাই হচ্ছে না, সবাই তো সেফ সাইডে থাকতে চায়, এটা হচ্ছে সমস্যা। আচ্ছা, মনে হচ্ছে ঢাকা ভার্সিটি ইয়ে করবে, কালকে একটা ইয়ে দেখলাম স্যার। হ্যাঁ, ঢাকা ভার্সিটি মিটিং হয়েছে এবং স্টুডেন্টরাও অনেক ইয়ে করছেন স্যার। সেটা ওরা মনে হয় সেপ্টেম্বরের 3rd উইকে খুলতে যাচ্ছে, এরকম একটা প্ল্যান করতেছে। ও আচ্ছা, হ্যাঁ সেপ্টেম্বরের 3rd উইকে এরকমই চিন্তা ভাবনা করতেছে, বলা যায় না ঢাকা ভার্সিটি চিন্তা ভাবনা কখন, মানে ফাইনাল ডিসিশন না আসা পর্যন্ত বলা যাচ্ছে না। এটা হচ্ছে না, ল্যাব 9 বোধহয় ছিল এই স্লাইডটাই স্যার, ওখানে স্যার লাস্টে কি ট্র্যাক করে, তাহলে ওইটা খুলে দেখাই না, তাহলে ভালো হবে। তাহলে স্যার আমার নতুন বাসার নেট সব জায়গায় ঝামেলা, এখন ইন্টারনেটের গতি কমাই দিচ্ছে দিন দিন, আলাদা। মাঝখানে কদিন প্রচুর ঝামেলা ছিলাম, অনেকদিন পর 10 বছর পর বাসা চেঞ্জ করলাম, কি পরিমাণ যে যন্ত্রণা আগে জানতাম না। ওকে, তার স্লাইড যত ওপেন আছে এখন হবে না, ক্লোজ করে নিতে হবে। আচ্ছা, স্টার্ট করি আমরা। ওকে, তো তাহলে এটা আশা করি সবারই একটু রিভিউ করার জন্য বললাম, এই ক্লাস হায়ারার্কিটা সবার মাথায় রাখতে হবে যখন আমরা বাকি কাজগুলো করব। এবং আমরা এখন যে টপিকটা পড়বো সেটা হচ্ছে এই যে এখানে যে আমরা বিভিন্ন ক্লাস দেখলাম, যদি আমরা আগের দিনের এটা দেখি, তুমি যদি একটু নেটবিন্সে দেখি, আগের দিন ল্যাব 7 আমরা যে কোডগুলো করেছিলাম, দেখো আমরা শেপ নামে একটা ক্লাস বানিয়েছিলাম, ঠিক আছে? এই শেপটা ছিল কি আমাদের প্যারেন্ট ক্লাস, তাই না? সবগুলো ক্লাসের প্যারেন্ট। এবং এই শেপটাকে ইনহেরিট করে আমরা, দেখো এখানে কি কি ছিল, সার্কেল ছিল, সার্কেল রেক্ট্যাঙ্গেল ছিল এবং সার্কেলকে ইনহেরিট করেছিল স্কয়ার, তাই না? আচ্ছা, তাহলে এখানে এখন আমরা কি দেখবো, আমরা এখন দেখবো যে এই যে সুপার ক্লাস কাকে বলে, সাব ক্লাস কাকে বলে তো জানি, যখন একটা ক্লাস আরেকটাকে ইনহেরিট করে, যাকে ইনহেরিট করছে সেটা হচ্ছে সুপার ক্লাস, আর যে ইনহেরিট করছে তাকে আমরা বলি সাব ক্লাস। আচ্ছা, এখন দেখো টপিকটা কি বলছে, টার্মগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে, এটা তোমাদের ফাইনাল পরীক্ষার যখন আউটপুট বের করতে যায় সেক্ষেত্রে কিন্তু এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, এই টপিক থেকে নর্মালি প্রশ্ন অনেক সময় দেয় কিন্তু, ঠিক আছে? এবং এটাই ভুল করেও কিন্তু স্টুডেন্টরা, এটা তুমি ভালো করে খেয়াল করো। যেমন দেখো এখানে আমি কি লিখেছি, শেপ অবজেক্ট 1। আচ্ছা, তোমরা এগুলো জানো, তারপর বারবার রিভিউ করা এই জন্য যে ছোটখাটো জিনিসগুলো কিন্তু তোমরা আসলে ভুল করো, বেসিক জিনিসগুলো, ঠিক আছে? যেমন শেপ অবজেক্ট 1 এটুকু যদি আমি লিখি, কথাটা মানে কি, মানে হচ্ছে আমি শেপ টাইপের একটা ভেরিয়েবল ক্রিয়েট করতেছি, ঠিক আছে? এটা হচ্ছে শেপ টাইপের একটা ভেরিয়েবল, যে একটা যে ভেরিয়েবল বা পয়েন্টারের মতো চিন্তা করতে পারো, যে কি করে শেপ টাইপের একটা অবজেক্টকে, যখন অবজেক্টটা ক্রিয়েট হবে মেমোরিতে জায়গায় অ্যালোকেট করবে, তাকে পয়েন্ট করবে এই অবজেক্ট 1 ভেরিয়েবলটা,
ঠিক আছে। আচ্ছা, যখন আমি বললাম নিউ সার্কেল তখন কিন্তু একটা অবজেক্ট তৈরি হলো, তার আগে কিন্তু কোনো অবজেক্ট তৈরি হয় না। আমি কিন্তু ইচ্ছা করে লিখতে পারতাম শেপ অবজেক্ট ওয়ান, একটা কমা দিতে পারতাম, মানে সেমিকোলন দিতে পারতাম, তাহলে কি হতো, একটা ভেরিয়েবল তৈরি হতো যে কাউকে কি নালকে পয়েন্ট করতো, সে কাউকে পয়েন্ট করতো না। কিন্তু যখন আমি নিউ দিয়ে, নিউ মানে হচ্ছে একটা মেমোরি অ্যালোকেট করা, আমি কি করলাম, এই সার্কেল টাইপের অবজেক্টের জন্য মেমোরি অ্যালোকেট করলাম। আচ্ছা, তাহলে দেখো এখানটা এটা তো ভেরিয়েবলের টাইপ থাকে, তাহলে ভেরিয়েবলের টাইপ হচ্ছে এখানে শেপ, তাহলে এটা হচ্ছে শেপ ক্লাসের একটা ভেরিয়েবল, মানে শেপ ক্লাসের অবজেক্টে রেফার করতে পারে এরকম একটা ভেরিয়েবল, শেপ অবজেক্ট ওয়ান। একইভাবে শেপ অবজেক্ট টু। কিন্তু দেখো আমি যখন অবজেক্ট ক্রিয়েট করতেছি তখন কিন্তু নিউ শেপ আমি লিখি নাই। হ্যাঁ, নিউ শেপ দিয়েও আমি করতে পারতাম, কিন্তু নিউ শেপ না দিয়ে আমি কি করলাম, নিউ সার্কেল নিউ রেক্টেঙ্গেল। অন্য সময় যদি কোড করতাম, ইনহেরিটেন্স তুমি ভুলে যাও, এটা করলে কি করতো বলো তো, এরর দিত না? যদি ইনহেরিটেন্সের কথা বাদ দিয়ে দাও, মনে করো ইনহেরিটেন্স তুমি পড়ো নাই, তাহলে কি এটা এরর দেওয়ার কথা না? জি স্যার। কেন এরর দেওয়ার কথা? কারণ ওরা বলবে কি যে তোমার অবজেক্ট ওয়ান পয়েন্ট করার কথা একটা শেপ টাইপের, মানে তোমার অবজেক্টকে, কিন্তু সে শেপ টাইপের অবজেক্টে পয়েন্ট না করে করতেছে সার্কেল টাইপের অবজেক্টকে। কিন্তু এখানে এরর দিবে না। কেন দিবে না? কারণ সার্কেল এবং রেক্ট্যাঙ্গেল দুইটাই হচ্ছে শেপ ক্লাসের একটা সাব ক্লাস। আর কথাটার মানে হচ্ছে একটা প্যারেন্ট ক্লাস বা সুপার ক্লাস ভ্যারিয়েবল দিয়ে আমরা ইচ্ছা করলে একটা সাব ক্লাস বা চাইল্ড ক্লাসের অবজেক্টকে রেফার করতে পারি। কাকে রেফার করতে পারি বললাম বলো তো? চাইল্ড ক্লাসের অবজেক্টকে রেফার করতে পারি। ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা সেই কাজটাই করেছি। আচ্ছা, আজকে বাকি যেহেতু এই এক্সাম্পল গুলো দেখাবো, আমি ল্যাব 7 এর কোডটাই আপডেট করতেছি। তো আমরা চাইল্ড ক্লাসে একটা ভ্যারিয়েবলকে রেফার করতে পারি। আচ্ছা, তো রেফার সেই কাজটা এখানে করা হয়েছে। এরপর দেখো আমরা কি করলাম, আবার একইভাবে যেহেতু স্কয়ার হচ্ছে রেক্ট্যাঙ্গেলের একটা চাইল্ড ক্লাস, এই জন্য আমরা রেক্ট্যাঙ্গেল টাইপের, রেক্ট্যাঙ্গেল এখানে সুপার ক্লাস, রেক্ট্যাঙ্গেল টাইপের একটা ভ্যারিয়েবল দিয়ে আমরা স্কয়ার টাইপের একটা অবজেক্টে রেফার করাতে পারি। একইভাবে আমি ইচ্ছা করলে শেপ টাইপের একটা ভ্যারিয়েবল দিয়ে স্কয়ারকে করতে পারি, কারণ কি দেখো শেপ হচ্ছে হায়ারার্কিতে সবার উপরে, এই জন্য শেপ দিয়ে কি করা যাবে, স্কয়ারকে কিন্তু রেফার করা যাবে। তো এইটুকু সবার কাছে ক্লিয়ার কিনা? বাট স্যার আমরা যদি হলো স্যার আপনার প্যারেন্ট ক্লাসের হলো মানে ক্লাস দিয়ে যদি স্যার আমরা হলো চাইল্ড ক্লাসের কোনো মেথডকে অ্যাক্সেস করতে চাই সেটা বলবা? না স্যার, মানে হ্যাঁ বলো। যদি আমি এভাবে স্যার অবজেক্ট ক্রিয়েট করি তাহলে তো স্যার আপনার যে শেপ প্যারেন্ট ক্লাসের যে কয়টা হলো দেওয়া আছে, মানে ভেরিয়েবল দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ, সেগুলোকে শুধুমাত্র অ্যাক্সেস করতে পারবো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ ঠিক আছে। তাহলে স্যার হলো সার্কেলে স্যার যে হলো ওই শুধু তো আর আছে, অথবা রেক্টাঙ্গেলে স্যার শুধু হলো দৈর্ঘ্য আর প্রস্থ আছে, সরাসরি যে এখানে ইনিশিয়ালাইজ করছি শেপে তো স্যার ওগুলো মনে হয় ছিল না স্যার। না ছিল না, তাহলে ওগুলোকে তুমি ইয়ে করতে পারবা না, মানে শেপে যেই ফিল্ডগুলো আছে বা শেপে যেই মেথডগুলো আছে, মানে সহজ কথা তোমার চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসের যেই মেথডগুলোকে ওভাররাইড করবে সেগুলোকে তুমি অ্যাক্সেস করতে পারবা শুধুমাত্র, অন্যগুলোকে কিন্তু তুমি অ্যাক্সেস করতে পারবা না। জি স্যার। তাহলে স্যার আমি যে নিউ রেক্টাঙ্গেল স্যার 5.5 আর 6.7 দিলাম, এটা তো স্যার হলো আপনার এক্স আর ওয়াই ইনিশিয়ালাইজ হবে না, মানে আচ্ছা আমরা দেখি, আমি একটু ক্লাসটা আমরা দেখে নিই রেক্টাঙ্গেল ক্লাস আসলে কি ছিল আমাদের। রেক্টাঙ্গেল ক্লাস আমাদের যেটা ছিল, রেক্টাঙ্গেল ক্লাসে ছিল হচ্ছে তোমার কি করতো, লেন্থ আর উইডথ ছিল, তাই না রেক্টাঙ্গেলে? হ্যাঁ, আমরা প্যারামিটার হিসেবে লেন্থ আর উইডথ দিয়ে দিছি, ঠিকই তো আছে। মানে তুমি প্রবলেমটা কি বলতো স্যার একবার বলো তো? মানে স্যার এটা তো শেপ ক্লাসে যদি থাকে তাহলে তো স্যার আপনার ইয়া হবে না, আমরা তো এক্সেস করতেছি না। আমরা দেখো আমরা কিন্তু লেন্থ আর উইডথ কে কিন্তু দেখো অবজেক্ট 2.length বা অবজেক্ট 2.width কিন্তু আমরা এক্সেস করতেছি না। এক্সেস করতে গেলে এরর দিবে, এক্সেস করতে পারবো না আমরা, ঠিক আছে? কিন্তু আমরা কি করতে পারবো, ক্যালকুলেট এরিয়াকে অ্যাক্সেস করতে পারবো, কারণ অবজেক্ট দেখো শেপ ক্লাসে ক্যালকুলেট এরিয়া আছে, ওইটাকে রেক্ট্যাঙ্গেল ক্লাস কি করেছে, ওভাররাইড করেছে না? ওই ক্যালকুলেট এরিয়াকে মানে আমরা এক্সেস করতে পারবো। এই জন্য কিন্তু এটা করলে আমাদের লাভ আছে। তোমার মনে হতে পারে স্যার যদি এক্সেস না করতে পারি এটা করে লাভ কি? লাভ আছে, কারণ কি রেক্ট্যাঙ্গেল ক্লাস তো প্যারেন্ট ক্লাসের অনেকগুলো মেথডকে ওভাররাইড করতে পারে, ওই মেথডগুলো ওভাররিডেন মেথডগুলোকে তুমি এক্সেস করতে পারবে, সেগুলো দিয়ে তোমার কাজ চলে যেতে পারে, বা সেগুলো দিয়ে অনেক ক্ষেত্রে তোমার দেখবে তোমার কাজ চলে যাবে। তোমার তো লেন্থ আর উইডথ সবসময় এক্সেস করার দরকার নেই রেক্ট্যাঙ্গেলের, ঠিক আছে? বুঝতে পেরেছো? বাট লাভটা কি হচ্ছে, লাভ অনেক হচ্ছে। লাভ হচ্ছে দেখো একই ভ্যারিয়েবল দিয়ে তুমি সার্কেলকেও পয়েন্ট করাতে পারবা, রেক্ট্যাঙ্গেলকেও পয়েন্ট করাতে পারবা, স্কয়ারকেও পয়েন্ট করতে পারবা। তাহলে টেম্পোরারি ভ্যারিয়েবল হিসেবে দেখো তুমি অনেক সময় হয় না আমরা একটা টেম্পোরারি ভ্যারিয়েবল ইউজ করি, মনে করো তুমি শেপ ড্র করো, তুমি জানো না ইউজার এখন সার্কেল লাগবে না রেক্ট্যাঙ্গেল লাগবে, তুমি সেটার জন্য আগে কি করতে হতো, সার্কেলের জন্য নিতে হতো কোনোভাবে ইফ দিয়ে সার্কেল কিনা ডিটেক্ট করতে হতো, এখন কিছুই লাগবে না, তুমি জাস্ট শেপ ক্লাসের একটা ভ্যারিয়েবল লিখে দাও, যে অবজেক্টটি ক্রিয়েট হোক না কেন সেটাকে তুমি ওইটা দিয়ে পয়েন্ট করাবা, এবং যেই মেথডগুলো ওভাররাইড করছে সেগুলোকে তুমি অ্যাক্সেস করবা। এবং তখনই এই কাজটা করবা যখন তোমার শুধুমাত্র ওভাররিডেন মেথডগুলোকে অ্যাক্সেস করলে হয়ে যাচ্ছে। আর সেটা যদি না হয় তাহলে অবশ্যই তোমাকে সার্কেল বা রেক্ট্যাঙ্গেলের আলাদা আলাদা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। জি স্যার, বুঝছি। ক্লিয়ার? একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে যে রেক্টাঙ্গেল যে ইয়াটা স্যার ক্লাসটা, এখানে আপনার কনস্ট্রাক্টরে 3 আর 2 আছে, এখানে আপনি 5.5 আর 6.7, ওই 3 আর 2 স্যার হচ্ছে মানে যদি আমি কিছু ভ্যালু না দেই তাহলে স্যার ওটা আর কি হবে নাকি? হ্যাঁ, এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর, মানে রেক্ট্যাঙ্গেল ক্লাসে পাবলিক রেক্ট্যাঙ্গেল যেটা কোনো প্যারামিটার নাই, এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। এবং ডিফল্ট কনস্ট্রাক্টরটা কি করে, লেন্থ এন্ড উইডথ কে রেসপেক্টিভলি 3 আর 2 দিয়ে ইনিশিয়ালাইজ করে। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা,
এই যে এই কাজটা যে আমরা করলাম, এটা একটা সুন্দর নাম আছে, এটাকে বলা হয় আপকাস্টিং বলে। তো আপকাস্টিং কেন বলে, দেখো একটা ক্লাসকে তার হায়ারার্কির উপরের যে প্যারেন্ট ক্লাস ছিল সেটা কাস্ট করে ফেলতেছি। তার মানে সার্কেল যে একটা, এটা দিয়ে বুঝাচ্ছি সার্কেল ইজ অলসো আ শেপ, রেক্ট্যাঙ্গেল ইজ অলসো আ শেপ, মানে সবগুলো হচ্ছে শেপ, ওটা বোঝানো হচ্ছে। তার মানে আপকাস্টিং হচ্ছে, ঠিক আছে। তার মানে তার চেয়ে যে উপরে আছে হায়ারার্কিতে সেই অবজেক্টে মানে পরিণত হচ্ছে না, ঠিক মানে সেই অবজেক্ট হিসেবে আমরা এখন তাকে গণ্য করতে পারি, ঠিক আছে, মানে সেই অবজেক্টে কাস্ট হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এই আপকাস্টিং করে লাভটা কি হয়, দেখো কি বলছে লাস্টে, একটা সুন্দর লাইন বলছে, জাভা ইউজেস দিস ফ্যাক্ট টু রিজলভ কলস টু ওভাররিডেন মেথডস এট রান টাইম। হ্যাঁ, এই জিনিসটাই নেক্সট স্লাইডে দেখলে আমরা ক্লিয়ার বুঝে যাবো যে রান টাইম, একটু আগে যেটা বলতেছিলাম, রান টাইমে যে মেথডকে কিভাবে ডিজলভ করবে। কারণ ধরো সার্কেল একভাবে এরিয়া ক্যালকুলেট করে, রেক্ট্যাঙ্গেল একভাবে করে, স্কয়ার একভাবে করে, তাই না? তাইলে এখন বুঝবা কেমনে তুমি শেপ, সবগুলোই তো শেপ, দেখো অবজেক্ট 1 ও শেপ, অবজেক্ট 2 ও শেপ। তুমি আসলে কিভাবে বুঝবা যে অবজেক্ট 1 এর এরিয়া ক্যালকুলেট হবে সার্কেল দিয়ে, অবজেক্ট 2 এর এরিয়া ক্যালকুলেট হবে রেক্ট্যাঙ্গেলের ক্যালকুলেট এরিয়া ফাংশন দিয়ে? এটা যাবা রান টাইমে করে ফেলে, সে রান করার সময় দেখে আসলে অবজেক্ট 1 কোন টাইপের অবজেক্টে পয়েন্ট করছে, কি সার্কেলকে পয়েন্ট করতেছে। যদি সার্কেলকে পয়েন্ট করে তাহলে সার্কেল ক্যালকুলেট এরিয়ার যে ভার্সনটাকে, ক্যালকুলেট এরিয়াকে ওভাররাইড করে যে ভার্সন বানাইছে সেটা কল করে। আর যদি সে রেক্ট্যাঙ্গেলকে করে তাহলে কি করে, রেক্ট্যাঙ্গেলকে করে। এটা কিন্তু কম্পাইল টাইমে ডিসাইড করা সম্ভব না, কারণ কম্পাইল টাইমে তো আসলে কি হয় না বলতো, কম্পাইল টাইমে কি কোনো মেমোরি অবজেক্ট ক্রিয়েট হয় না স্যার, ক্রিয়েট হয় না, তাই না? যখন রান হবে তখনই ক্রিয়েট হবে, মেমোরিতে অ্যালোকেট হবে, তখনই কিন্তু সে আসলে এই বাইন্ডিংটা হবে আসলে এই অবজেক্ট টু কাকে পয়েন্ট করতেছে। এই জন্য বলছে এটা রান টাইমে আসলে এটা রিজলভ হয়। রান টাইমে রিজলভ করার জন্য মানে রিজলভ করে এটার মাধ্যমে, এই ফ্যাক্টটাকে ইউজ করে, এই আপকাস্টিং ইউজ করে। আচ্ছা, পরে একটা এক্সাম্পল আছে, এটা দেখলে আমরা বুঝতে পারবো। দেখো এখানে যেটা দেখেছে, আমরা কি করলাম এখানে, দেখো কি করেছি, ওই যে আগের মতো আমরা একটা সার্কেল অবজেক্ট ক্রিয়েট করেছি, মানে আগের কোডগুলো দেখানো হয়েছে, এরপর আমরা প্রিন্ট করে দেখতেছি। দেখো অবজেক্ট 1 ডট ক্যালকুলেট এরিয়া, অবজেক্ট 2 ডট ক্যালকুলেট এরিয়া, 3 এন্ড 4 প্রত্যেকটা থেকে দেখো ক্যালকুলেট এরিয়া আমরা কল করেছি। কিন্তু জাভা কি করবে, রান টাইমে এটা রিজলভ করে ফেলবে। সে দেখবে অবজেক্ট 1 যদিও একটা শেপ পয়েন্ট করতেছে সার্কেল টাইপের অবজেক্টে, তাহলে সে কি করবে, সার্কেলের মধ্যে যে ক্যালকুলেট এরিয়া মেথডটা আছে সেটা কল করবে, কিন্তু সে কিন্তু রেক্ট্যাঙ্গেল বা স্কয়ারটাকে করবে না। আবার একইভাবে অবজেক্ট 2 যখন তুমি ক্যালকুলেট এরিয়া কল দিবা, এখন অবজেক্ট 2 কি আসলে একটা শেপ, তাই না? কিন্তু এই শেপটা কাকে পয়েন্ট করতেছে, শেপটা পয়েন্ট করতেছে রেক্ট্যাঙ্গেলকে, তাহলে তখন হচ্ছে রেক্ট্যাঙ্গেলের যে ওভাররিডেন ক্যালকুলেট এরিয়া আছে সেটা কল হবে। তারপরে রান টাইমে কিন্তু রিজলভ হচ্ছে যে আমি কাকে কল করবো, আমি কি সার্কেলের ক্যালকুলেট এরিয়াকে কল করবো, রেক্ট্যাঙ্গেলের নাকি স্কয়ারের। ক্লিয়ার এই জিনিসটা সবার কাছে? আচ্ছা, দেখো এটাকেই বলা হয় ডাইনামিক মেথড ডিসপ্যাচ। মানে ডাইনামিক্যালি, এটা স্ট্যাটিক না, ডাইনামিক্যালি রান টাইমে কি হচ্ছে, মেথড ডিসপ্যাচ হচ্ছে। কারণ কি, এখানে আমি ইচ্ছা করলে কিন্তু দেখো অবজেক্ট 1 ইকুয়াল নিউ সার্কেল, পরের লাইনে লিখতে পারতাম শেপ অবজেক্ট 1 ইকুয়াল নিউ রেক্ট্যাঙ্গেল। মানে একটা শেপ টাইপের ভেরিয়েবল দিয়ে কিন্তু আমি রেক্ট্যাঙ্গেল, তোমার সার্কেল অথবা স্কয়ার যে কাউকে পয়েন্ট করতে পারতাম এবং তার যে মেথডটা আছে সেটাকে ডিসপ্যাচ করতে পারতাম। এই জন্য এটাকে বলে ডাইনামিক মেথড ডিসপ্যাচ। তো এই জিনিসটা বলছে, দা আপকাস্টিং ইজ ইউজড টু কল ওভাররিডেন মেথডস, দা সুপার ক্লাস ভ্যারিয়েবল উইল অনলি রিকগনাইজ দা ওভাররিডেন মেথডস। এই যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই যে সুপার ক্লাস ভ্যারিয়েবল যে বললাম, এই সুপার ক্লাস ভ্যারিয়েবল দিয়ে শুধুমাত্র তুমি কি করতে পারবা, শুধুমাত্র তুমি ওভাররিডেন যে মেথডগুলো আছে ওগুলোকে অ্যাক্সেস করতে পারবা। কিন্তু ওভাররিডেন মেথড ছাড়াও কি চাইল্ড ক্লাসে নিজস্ব মেথড থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে, কিন্তু সেগুলোকে কিন্তু তুমি কি করতে পারবা না, অ্যাক্সেস করতে পারবা না বা রিকগনাইজ করবে না। বলবে কি মেথড নট ফাউন্ড, বা ভ্যারিয়েবল যেটা দিবা সেটা বলবে পাইতেছি না খুঁজে, কারণ তুমি তো আসলে সুপার ক্লাস ভ্যারিয়েবলের মাধ্যমে পয়েন্ট করেছো। সে তো আসলে চাইল্ড ক্লাসের অন্য মেথডগুলোকে চিনে না, সে শুধু তার ওভাররিডেন মেথড যেটা তার মধ্যে আছে সেটাকে দিয়ে তুমি অ্যাক্সেস করতে পারবা। আচ্ছা, তারপর যেটা বলছে, when an overridden method is called through a superclass reference, Java determines which version, superclass or subclass of that method is to be executed based upon the type of the object being referred to at the time calls occur. এটা তো বললামই, ওই কথাটাই ফর্মালি সুন্দর করে লিখছে যে যখন কল হয় তখন আসলে ডিসাইড হয় যে কোন ভার্সনটাকে সে আসলে কল করবে, ঠিক আছে? Thus this determination is made at runtime, এবং এই জন্য কি হয়, এটা আসলে রান টাইম তার সাধারণত ডিটারমাইন করা সম্ভব না, এই জন্য এটা রান টাইমে ডিটারমাইন হয়। এই জন্য এটাকে বলছে ডাইনামিক মেথড ডিসপ্যাচ। আর এটার মাধ্যমে জাভা রান টাইম পলিমরফিজম ইমপ্লিমেন্ট করে। মানে একটা অবজেক্ট কি হবে, একটা শেপ কি হবে, সে একটা সার্কেল হবে নাকি একটা রেক্ট্যাঙ্গেল হবে নাকি একটা স্কয়ার হবে, এটা হচ্ছে রান টাইমে ডিসাইড হয়। এই জন্য এটাকে বলছে রান টাইম পলিমরফিজম। মানে স্যার রান টাইম পলিমরফিজম স্যার আপনার ডাইনামিক মেথড ডিসপ্যাচ। হ্যাঁ, রান টাইম পলিমরফিজমের সময় ডাইনামিক মেথড ডিসপ্যাচ হয়, এটা বলতে পারো। রান টাইম পলিমরফিজম তো কি আসলে বলো, এগুলো বুঝতে হবে। পলিমরফিজম হচ্ছে জাভার একটা কি বলতো, ওপির একটা কি বৈশিষ্ট্য, তাই না, বা ফিচার বলতে পারো। পলিমরফিজম, ইনহেরিটেন্স পলিমরফিজম। তো পলিমরফিজমের একটা হচ্ছে রান টাইম পলিমরফিজম, ঠিক আছে? এই রান টাইম পলিমরফিজমে ডাইনামিক মেথড ডিসপ্যাচ হয়।
বা জাভা কি করে পলিমরফিজম স্যার বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে কি স্যার? মানে একই অবজেক্ট ভিন্ন ভিন্ন অবস্থায় থাকতে পারে। এই শেপ অবজেক্ট কখনো রেক্ট্যাঙ্গেল, কখনো তোমার ট্রায়াঙ্গেল হতে পারে, কখনো সেটা সার্কেল হতে পারে, ঠিক আছে? মানে একই অবজেক্ট সেটা এক এক সময় এক এক প্রপার্টি ইয়ে করতে পারে, ঠিক আছে? এটা কি বলতেছে তোমার পলিমরফিজম, মানে পলিমরফ মানে বিভিন্ন অবস্থায় থাকতে পারে। বুঝছি। ওকে, এখানে একটা এক্সাম্পল আছে, এই এক্সাম্পলটা আমরা কোড করে দেখি, কোড করে দেখলেই ক্লিয়ার হবে। তো এখানে হচ্ছে আমরা এখন বলতেছি যে ডাইনামিক মেথড যে ডিসপ্যাচ হয় এই জিনিসটা আমরা এখন টেস্ট করে দেখবো যে আসলে ডাইনামিক মেথড ডিসপ্যাচ হচ্ছে। দেখো তার আগে দেখি আমরা আমাদের যে শেপ ক্লাস ছিল, ক্যালকুলেট তোমার সার্কেল ছিল, সবগুলোর কোডই আগের মতো ছিল কিনা। হ্যাঁ, ক্যালকুলেটে সব করা আছে অলরেডি। তাহলে আমরা এখানে কি করি, প্রজেক্টে যাই, এখানে আমরা আমাদের যে টেস্টটা ছিল টেস্ট ক্লাস থেকে আমরা টেস্ট করি, মেনে গিয়ে আমরা এখন কি করব, আমরা আসলে কি করতে যাচ্ছি, আচ্ছা আমরা যেটা করি এই মেন মেথড ব্র্যাকেট বাদ চলে গেছে নাকি, আচ্ছা তো মেন মেথড থাক, আমরা আরেকটা মেথড লিখি। হ্যাঁ, আরেকটা স্ট্যাটিক মেথড তো আমরা লিখতেই পারি, স্ট্যাটিক মেথড লিখে কিন্তু সেটা মেন থেকে আমরা কল দিলেই হয়। আমরা একটা স্ট্যাটিক মেথড লিখি, মনে করো এখানে এই ক্লাসে পাবলিক স্ট্যাটিক ভয়েড আমরা কল এরিয়া নামে একটা মেথড লিখলাম, কল এরিয়া। এবং এই মেথডটা মনে করো কি নিয়ে কাজ করে, এই এরিয়া একটা শেপ অবজেক্ট নেয় আমার কাছ থেকে, আমরা একটা সুপার ক্লাস, সবার যে সুপার ক্লাস সেই অবজেক্ট নেয়, ওবিজি শেপ অবজেক্ট নিচ্ছে, আর একটা স্ট্রিং নিচ্ছে টাইপ, টেস্ট করে দেখার জন্য। ওকে, এখন আমরা যেটা করি মনে করো আমাদের ওই টাইপটা হচ্ছে তো স্ট্রিং, তাহলে আমরা একটু কল করে দেখি ইফ। আচ্ছা এটা একটা কমন ভুল, জাভায় সবাই ইকুয়ালিটি চেক করো ইকুয়াল ইকুয়াল দিয়ে, স্ট্রিং এর ইকুয়ালিটি কিন্তু ডট ইকুয়ালস, ইকুয়াল ইকুয়াল দিয়ে হবে না, মানে স্ট্রিং এর ইকুয়ালিটি ডট ইকুয়ালস, এটা কিন্তু একটা কমন ভুল, পরীক্ষা অনেক সময় ইচ্ছা করে দেয়, স্ট্রিং কে কিন্তু ইকুয়াল ইকুয়াল দিয়ে চেক করা যাবে না, ইকুয়ালস বা যে কোনো অবজেক্টকেও কিন্তু ইকুয়াল ইকুয়াল দিয়ে চেক করা যাবে না। এটা দিল মনে করো সার্কেল, যদি সার্কেল হয় তাহলে ধরো আমরা কি করব বলতো, সাবজেক্ট সার্কেল যদি হয় তাহলে এই যে শেপ অবজেক্ট আছে আমাদের ওবিজি শেপ অবজেক্ট দিয়ে আমরা সেটা সার্কেলের অবজেক্ট ক্রিয়েট করব, নিউ আমরা বললাম সার্কেল, আমরা এখানে এই সার্কেলের কি করে দিলাম, সরি এই সার্কেলের প্যারামিটার দিয়ে দিলাম, এই সার্কেলের প্যারামিটার ছিল রেডিয়াস, সেটা হচ্ছে 3.5, এবং আমরা কি করলাম এস আউট করে এরিয়াটা দেখতে যাচ্ছি, এবং এরিয়াটা আমি কার এরিয়া দেখবো, আমি হচ্ছে এই যে আমাদের যে শেপ অবজেক্ট আছে ওবিজি ডট ক্যালকুলেট এরিয়া কল দিলাম। ওকে, এই টাইপের এখন আমি অন্যগুলো এলসিফ দিয়ে অন্যগুলো লিখে ফেলি। আমরা এরপর হচ্ছে আমাদের এলসিফ যদি এটা হয় তোমার রেক্ট্যাঙ্গেল, তাহলে কি হবে বলতো, তোমরা বলো কি করতে হবে, রেক্ট্যাঙ্গেল হলে আমরা রেক্ট্যাঙ্গেল কল দেবো, তাই না, নিউ রেক্ট্যাঙ্গেল। এই দেখো এখন কিন্তু দেখো একই শেপ অবজেক্টকে আমি সার্কেল দিয়ে যদি তুমি কল করো, সার্কেলের অবজেক্ট ক্রিয়েট করতেছি, রেক্ট্যাঙ্গেল দিয়ে কল করলে তো আমি রেক্ট্যাঙ্গেল তৈরি করতেছি। দেখো এটা কিন্তু যখন, কারণ তুমি তো আগেই জানো না তাই না, ইউজার কলের এই মেথডটাকে কি দিয়ে কল দিবে, স্ট্রিংটা কি সে সার্কেল দিবে নাকি রেক্ট্যাঙ্গেল দিবে, এটা তো কম্পাইল টাইমে বোঝা সম্ভব না। এটা যখন ইউজার রান টাইমে এটা যখন মেথডটা কল হবে তখন কিন্তু এটা বোঝা সম্ভব, তাই না? বা যদি তুমি ইউজার কাছে ইনপুট নিয়ে কল দিতা তাহলে কিন্তু এটা রান টাইমে বোঝা সম্ভব। এই জন্যই মানে এখানে আমরা ডাইনামিক মেথড ডিসপ্লেসটা দেখবো এখন, যেটা করে জাভা। রেক্ট্যাঙ্গেল এখানে দিব হচ্ছে দুইটা প্যারামিটার, একটা হচ্ছে 5 দিলাম আমরা, আরেকটা দিলাম 6। আচ্ছা আরেকটা আমাদের লাগবে এলসিফ, এটা হচ্ছে যদি আমাদের হয় স্কয়ার, তিনটা জিনিস আমরা দেখি। স্যার এক একবার স্যার এক এক রকমের মেথড কল করতেছে স্যার, হ্যাঁ মানে বলতে চাচ্ছি যে দেখো মানে এক একবার তোমার ইউজারের প্রিফারেন্স অনুযায়ী শেপ অবজেক্টটা এক একটা টাইপের, মানে শেপ অবজেক্ট যে ইয়েটা ছিল ভ্যারিয়েবলটা ছিল সেটা এক এক টাইপের অবজেক্টে রেফার করতে, এবং সেই অবজেক্টের যে ক্যালকুলেট এরিয়া ছিল সেটা কল হচ্ছে। তার মানে ডাইনামিক মেথড যে ডিসপ্যাচ হচ্ছে সেই জিনিসটা আমরা এখন দেখতে চেষ্টা করছি, ঠিক আছে? স্কয়ারের জন্য ছিল একটা শুধুমাত্র তার সাইট, এটা হচ্ছে 6.7 দিয়েছে এখানে এক্সাম্পলে, আচ্ছা 6.7। ওকে, এখন আমরা কি করব বলতো, দাঁড়াও স্কয়ার সরি রেক্ট্যাঙ্গেল লিখে বলছি, এটা স্কয়ার হবে। হ্যাঁ এখন আমরা কি করব, এই মেথডটাকে কল দেব। হ্যাঁ আমরা এখন মেইন মেথডে যাই, মেইন মেথডে গিয়ে আমরা এগুলোকে পূরণছু করে দেই।
চলে এখন আমরা কি করবো বলতো, আমরা যেটা করব, আমরা প্রথমে একটা শেপ অবজেক্ট বানাবো, শেপ অবজেক্ট নিউ, একটা নাম দিলাম ধরো কল অবজেক্ট, সরি 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 সরি, শেপ অবজেক্ট মানে শেপ লিখতে হবে, শেপ লিখলাম একটা মনে করো কল অবজেক্ট। তো এটা কি, এটা দেখো এটা কিন্তু একটা ভ্যারিয়েবল তাই না, সে এখন কাউকে রেফার করে নাই। তো সেফটির জন্য আমরা লিখলাম নাল, নাল মানে এটা কাউকে রেফার করবে না, নাল রেফার করবে। ওকে আচ্ছা, এখন আমরা কি করতে যাচ্ছি, আমরা আসলে এই যে কল এরিয়া যে স্ট্যাটিক মেথডটা লিখছি এটাকে টেস্ট করে দেখতে পারতেছি। আচ্ছা মেন থেকে কি এটাকে কল দিতে পারবো এই কল এরিয়াকে, নাকি পারবো না বলো দেখি? অনেক কিছু তো শিখছি আমরা, পারবো নাকি পারবো না? মেন থেকে কল দিতে পারবো কল এরিয়াকে? স্যার অবজেক্ট স্যার ক্রিয়েট করে নি স্যার আপনার। হ্যাঁ সেটাই তো বলো, মানে অ্যানসার চাচ্ছি যে জি মেন স্যার থেকে পারবো না স্যার। কেন পারবো না? অবজেক্ট ক্রিয়েট করে নি। জি স্যার। কিন্তু আমরা কি পড়েছিলাম, একটা স্ট্যাটিক মেথড কি করতে পারে, একটা স্ট্যাটিক মেথডকে কল দিতে পারে না অবজেক্ট ক্রিয়েট না করে? জি স্যার। তাহলে কল এরিয়া হচ্ছে একটা স্ট্যাটিক মেথড, মেনও স্ট্যাটিক মেথড, তাহলে স্ট্যাটিক মেথড একটা স্ট্যাটিক মেথডকে কি করতে পারবে, কল করতে স্যার পারবে। ডাইরেক্ট ক্লাস নেম দিয়ে আর কি স্যার। ক্লাস নেম দিতেও হবে না, যেহেতু নিজের ক্লাসে আছে, ক্লাস নেম না দিলেও কাজ করবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্যার। কারণ এই ক্লাসের মধ্যেই তো আছে মেথডটা, তাহলে এখানে আমরা খালি দিয়ে দেবো কল অবজেক্ট। আচ্ছা কল অবজেক্ট একটা স্ট্রিং দিতে হবে, মনে করো তুমি দিলে রেক্ট্যাঙ্গেল। এই দেখো এখন যদি তোমার ইউজের উপর ডিপেন্ড করবে শেপ অবজেক্ট কিভাবে কাজ করবে, ক্যালকুলেট এরিয়া কি ক্যালকুলেট করবে, কোন মেথডটাকে ডিসপ্যাচ করবে, এটা কিন্তু ডিপেন্ড করতে সেকেন্ড প্যারামিটারের উপর, তার মানে তোমার চয়েসের উপর। তার মানে এটা কিন্তু ফিক্স না, এটা কিন্তু রান টাইমে ডিসাইড হবে, ঠিক আছে? তুমি রান টাইমে যেটা দিবা রান টাইমে সেটা কিন্তু পয়েন্ট করবে, সেই অবজেক্ট ক্রিয়েট হবে। এটা রান হবে, প্রোগ্রামটা রান হয়ে যখন কল এরিয়া কল হবে তখন সে দেখবে রেক্ট্যাঙ্গেল, তখন কিন্তু এই যে এইটুকু কিন্তু এক্সিকিউট হবে, তার মানে তখন শেপটা আসলে কি করবে, রেক্ট্যাঙ্গেলকে পয়েন্ট করবে। তার মানে ডিসাইডটা কখন হচ্ছে, রান টাইমে ডিসাইড হচ্ছে, কারণ রান টাইমে তুই যে কল এরিয়া মেথডটা কল হবে, যখন এই মেথডটা কল হচ্ছে, কল হওয়ার সময় তোমার কাছে প্যারামিটার নিচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু শেপ অবজেক্টটা সার্কেল অথবা রেক্ট্যাঙ্গেল অথবা স্কয়ারকে পয়েন্ট করতেছে, মানে তখন ডিসাইড হচ্ছে শেপ আসলে কিরকম অবজেক্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে? তাহলে রান টাইমে কিন্তু আচরণ চেঞ্জ হচ্ছে অবজেক্টের, সেটা তোমার ইনপুট অনুযায়ী একটা স্কয়ারের মতো আচরণ করতে পারে, রেক্ট্যাঙ্গেলের মতো আচরণ করতে পারে, অথবা সার্কেলের মতো আচরণ করতে পারে। আচ্ছা এখন যদি আমরা এটাকে রান করে দেখি, দেখো 30, কারণ কি আমরা রেক্ট্যাঙ্গেল দিয়েছিলাম, আর রেক্ট্যাঙ্গেলের ইয়ে কত ছিল, রেক্ট্যাঙ্গেলের 5 আর 6 দিয়েছিলাম, তাহলে 30 আসার কথা, 30 এসেছে। এটা কি সবার কাছে ক্লিয়ার? ক্লিয়ার না হলে মানে যত ধরনের কোশ্চেন আছে করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু পরীক্ষায় কিন্তু দেখবা এই সহজ জিনিসগুলাই অনেক সময় কনসেপ্ট ক্লিয়ার না থাকার জন্য তোমরা ভুল করে ফেলো। মানে স্যার আপনার এখানে স্যার যখন আমি কল দিছি তখন স্যার আপনার যে ভয়েড কল স্ট্যাটিক হওয়ার জন্য স্যার কল করতে পারছে, আর এখানে স্যার আপনার যে হলো কল অবজেক্ট স্যার আপনার স্যার যে সব অবজেক্টে আসছে আর হলো স্যার আপনার স্ট্রিংটা আসছে, তারপরে স্যার আপনার আবার অবজেক্ট ক্রিয়েট করছে না স্যার এখানে? মানে আবার বলি একটু, আবার বলো তো। মানে স্যার কল হওয়ার পরে আপনার যে কন্ডিশনের ভিতরে ঢোকার পরে আবার নতুন করে অবজেক্ট ক্রিয়েট হ্যাঁ করছে আর মানে কি। প্রথমে তো দেখো তুমি শেপ, এই যে এখানে যে শেপ অবজেক্ট তাই না, এটা তো একটা ভ্যারিয়েবল, এবং এটাও তুমি দেখো নাল ইনিশিয়ালাইজ করছিলে শুরুতে তাই না, কল অবজেক্ট সেটা পাঠিয়ে দিছো, তার মানে ওই পয়েন্টারটাকে পাঠিয়ে দিছো। ওকে তার মানে হচ্ছে এই যে এইখানে কল অবজেক্ট যাকে পয়েন্ট করতেছিল, নাল পয়েন্ট করতেছিল, এই শেপটা এখন নালি পয়েন্ট করতেছে। আচ্ছা ভালো কথা। এরপর তুমি কি করলা, এই তোমার যেই তুমি প্যারামিটারটা দিয়েছো সেকেন্ড প্যারামিটার, তার টাইপের উপর ডিপেন্ড করে তুমি কি করলা, অবজেক্ট ক্রিয়েট করতেছে, যে এগুলো হচ্ছে অবজেক্ট, যে নিউ দিয়ে যখন ক্রিয়েট করছে এগুলো অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, এবং সেই অবজেক্টগুলো কিন্তু ক্রিয়েট হচ্ছে মানে তুমি যেই টাইপ বলছো সেই টাইপের উপর ডিপেন্ড করে, যদি ইফ দিয়ে তুমি চেক করছো, তার মানে আমি এটাতে বোঝাতে যাচ্ছি যে তুমি যখন কল হচ্ছে রান টাইমে তখন কিন্তু এটা সার্কেল মানে নিউ সার্কেল একটু এটা তৈরি হবে না, নিউ রেক্টেঙ্গেল দিয়ে রেক্টেঙ্গেল অ্যালোকেট হবে, তখন কিন্তু ডিসাইড হচ্ছে এটা। এই জন্য রান টাইম মানে এই কোডটা রান হওয়ার আগে কিন্তু তুমি জানো না যে শেপ অবজেক্টটা কি একটা সার্কেল হবে নাকি রেক্টেঙ্গেল হবে। তুমি এখন বলতে পারো স্যার আপনি তো লিখিয়ে দিয়েছেন, দেখলেই তো আমি বুঝতে পারছি রেক্টেঙ্গেল হবে। হ্যাঁ এটা তো এরকম হতে পারতো না, আমি ইউজারের কাছে ইনপুট নিতে পারতাম না, জি স্যার। কিবোর্ড থেকে ইনপুট নিতাম। এখানে তো তুমি জাস্ট টেস্ট করার জন্য আমরা লিখে দিছি স্ট্রিং, বাট লিখে দেওয়া মানেও কি, আসলে তুমি তো এডিট করে করে চেঞ্জ করতে পারো, তুমি একরকম ভাবে লিখলে আর তোমার ফ্রেন্ড আরেক রকম সার্কেল দিয়ে কল দিতেই পারে, বা তুমি ধরো ইউজারকে ইনপুট দ্যাট প্রম্পট দিলা, তাহলে সেক্ষেত্রে ইউজার যেটা টাইপ করবে সেই অনুযায়ী অবজেক্ট ক্রিয়েট হবে। তার মানে তোমার রান টাইমে কিন্তু এটা অবজেক্ট ক্রিয়েট হলো, কারণ একটা কোড রান হওয়ার পরে তো তোমার কাছে ইনপুট নিচ্ছে তাই না। জি স্যার। আচ্ছা আমার একটা কল আসছে, হ্যাঁ আমি একটু কলটা ধরি, লাইনে থাকো। জি স্যার।
আচ্ছা, এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার হয়েছে? আমরা এটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, জি স্যার, নাই মনে আছে। আচ্ছা তাহলে আমরা একটু আগাই। আচ্ছা দেখো, আরো ছোট করে দু একটা কনসেপ্ট যেগুলো আমরা গত দুই ক্লাসে আমি বলেছিলাম, আসলে এগুলো এই জন্য খুব দ্রুত আমরা চলে শেষ করে ফেলতে পারবো। প্রথমে বলছে প্রিভেন্টিং ইনহেরিটেন্স ইউজিং ফাইনাল কিওয়ার্ড। এখন কোনো কারণে তুমি চাচ্ছ যে একটা ক্লাস এমন ভাবে তুমি লিখবা যে ক্লাস থেকে কেউ কি করতে পারবে না, ইনহেরিট করতে পারবে না। সহজ কথা, এক্সটেন্ড করতে পারবে না। তুমি মনে করো একটা ক্লাস আছে ক্লাস এ, তোমার কোনো কারণে হইতেই পারে যে এই ক্লাস থেকে কেউ ইনহেরিট না করুক, এরকম তোমার প্রয়োজন হতেই পারে। ঠিক আছে, যে কেউ এটাকে ইনহেরিট করতে পারবে না, মানে কেউ দাবি করতে পারবে না তুমি আমার পিতা বা তুমি আমার প্যারেন্টস। ঠিক আছে, এরকম তুমি চাচ্ছ। তো সেটা করতে হলে তোমার কি করতে হবে, ফাইনাল কিওয়ার্ড আছে একটা, সেই ফাইনাল কিওয়ার্ডটা ক্লাসের আগে লিখতে হবে। তুমি যদি লেখো ফাইনাল ক্লাস এ, তার মানে এই ক্লাসটা একটা ফাইনাল ক্লাস, ইট কুডন্ট বি ইনহেরিটেড। এটাকে তাহলে কি করা যাবে না, ইনহেরিট করা যাবে না। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি এখানে কি করে দেখাইছে যে আমি যদি একটা ফাইনাল ক্লাস এ লিখি এবং এরপর যদি ইনহেরিট করতে চাই ক্লাস বি এক্সটেন্ডস এ, তখনই তোমার কম্পাইলার একটা এরর দিবে। কেন এরর দিবে? কারণ বলবে এটা হচ্ছে ক্লাস এ একটা ফাইনাল ক্লাস, এটা ইউ শুড নট ইনহেরিট দিস ক্লাস। বুঝতে পেরেছি এটা? জি স্যার। আচ্ছা আমরা তাহলে একটু দেখি, দেখার চেষ্টা করি। আরেকটা কোড আছে সুন্দর এখানে। স্যার তাহলে স্যার হলো যে ফাইনাল যেটা করব ওই কি স্যার কোনোটা ইনহেরিট করতে পারবে? ফাইনাল ক্লাস কোনোটাকে ইনহেরিট করতে পারবে কিনা? হ্যাঁ পারবে, এটা তো কোনো অসুবিধা নাই। ফাইনাল ক্লাস, গুড, এই ভালো কোশ্চেন করছো। ফাইনাল ক্লাস ইনহেরিট করতে পারবে, কিন্তু এই ক্লাসটাকে কেউ আর ইনহেরিট করতে পারবে না। এখানে ধরো ক্লাস বক্স এক্সটেন্ডস অন্য একটা ক্লাসকে করলো, কিন্তু সে নিজে হচ্ছে ফাইনাল ক্লাস, মানে তাকে কেউ আর ইনহেরিট করতে পারবে না। ঠিক আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এখন এখানে এই কোডটা আমরা কেন করবো? এখানে একটা জিনিস দেখানো হয়েছে যে ফাইনাল ক্লাস তাহলে আমাদের কেন লাগবে। যদি এটাকে ইনহেরিট না করতে পারো তাহলে এই ক্লাসটা আমাদের আসলে কি কারণে লাগবে, বা এই ক্লাসটা দিয়ে আমরা কি করতে পারি, একটা এক্সাম্পল দেখানো হচ্ছে। তো সবচেয়ে বেশি চেষ্টা করবা কি জানো, কনসেপচুয়াল, মানে এই ধরো যে জিনিসটা আসলে প্রোগ্রামিং এ একটা গ্যাপ আমার যেটা মনে হয়, বা আমি নিজে শেখার সময় দেখেছি বা পড়ানোর সময় দেখেছি, আমরা সবসময় কি করি জানো, কোড করার সময় ধরো একটা কনসেপ্ট পড়ি, ওটা সিনট্যাকটিক্যালি ওইটাকে শিখি। এটা না করে একটু অ্যাপ্লিকেশন ওয়েতে শিখলে দেখবা জিনিসগুলো মনে থাকবে। তুমি সিনট্যাক্স শিখলা যে এই ফাইনাল লিখলে এই হয়, দেখবে এটা না খুব একটা তোমাকে হেল্প করবে না। তো তুমি রিয়েল লাইফে কিন্তু সবসময় তুমি প্রবলেম একটা মানে একটা সিনারিওতে মানে এটাকে অ্যাপ্লাই করতে হবে। কখনো কিন্তু শুধুমাত্র তোমার ফাইনাল কিওয়ার্ড ইউজ করে তোমার এটাকে ইনহেরিটেন্স বন্ধ করে দাও, এরকম কোশ্চেন কখনো লাইফে ফেস করবে না। তোমার এমন একটা ফেস করবে যেখানে তোমার ফাইনাল কিওয়ার্ড ইউজ করে ইনহেরিটেন্স বন্ধ করতে হচ্ছে, মানে তোমার অ্যাপ্লাই করতে হবে। সহজ কথা, এই জন্য সবকিছু এটাকে কিভাবে অ্যাপ্লাই করা যায় বা এটার অ্যাপ্লিকেশন কি হতে পারে এটা জানতে যাবে, এটা শিখতে যাবে। যে আমি বললাম ফাইনাল ক্লাস করে এটা করা যায়, এইটুকু নলেজ নিয়ে মাথায় আটকে দিলে কিন্তু লাভ নেই। তোমার চিন্তা করতে হবে তাইলে ফাইনাল ক্লাস যখন লিখলাম একটা ক্লাসকে, তাহলে এই ক্লাস দিয়ে কি করা যাবে না, এটা দিয়ে আর ইনহেরিট করা যাবে না। তাহলে এইভাবে এই ক্লাসটাকে কি কাজে লাগতে পারে বা কিভাবে আমি ইউজ করতে পারি, এটা কেন আমি ভালো, এই জিনিসগুলো বা এটা একটা অ্যাপ্লিকেশন দেখি তাইলে, বা কোনো একটা নেটে সার্চ দিয়ে দেখি তো যে ফাইনাল অ্যাপ্লিকেশন অফ ফাইনাল ক্লাস বহুত কিন্তু পাওয়া যায় এখন। আগে তো আমাদের সময় অনেক কম ছিল, এখন তো প্রচুর। তুমি নেটে দাও, ইউটিউবে সার্চ দাও, গুগলে সার্চ দাও, গিক্স ফর গিক্স আছে, প্রচুর ওয়েবসাইট আছে, ওইখানে অনেক সুন্দর সুন্দর দেখবা ওরা কি করে জানো, সুন্দর সুন্দর অ্যাপ্লিকেশন দেখায়। তোর একটা বক্স নিয়ে একটা দিছে, হয়তো একটা দেখবো তোমার শেপ নিয়ে দিছে, এরকম বিভিন্ন টাইপের রিয়েল টাইম সিনারিও অ্যাপ্লিকেশন পাবে। এগুলো যত প্র্যাকটিস করো তত তোমার নলেজ বাড়বে। এখানে বক্স করলা, এরপর ধরো শেপ করলা, হিউম্যান করলা, রোবট নিয়ে দেখবো অনেক মজার মজা আছে। রোবট হিউম্যানয়েড হতে পারে, রোবট হতে পারে জুমরফিক রোবট হতে পারে, সেগুলো নিয়ে ইনহেরিটেন্সের মজার মজার এক্সাম্পল আছে। তো এগুলো নিজেরা নিজেরা দেখবা এবং কোডটা বোঝার চেষ্টা করবো, করার চেষ্টা করবো, তাইলেই দেখবো তোমরা এগুলো বুঝে গেছো। আচ্ছা এখানে যেটা দেখানো হয়েছে, এই যে পাবলিক একটা ক্লাস আছে আমার, ফাইনাল পাবলিক ফাইনাল ক্লাস বক্স, আমি একটু আগে বললাম যে যদি কোনো ক্লাস ফাইনাল হয় সেটাকে কি করা যায় না, ইনহেরিট করা যায় না। ভালো কথা, তাইলে এটাকে আমরা কি কাজে ইউজ করতে পারি? এই ক্লাসটাকে আমরা একটা ইউটিলিটি ক্লাস হিসেবে ইউজ করতে পারি। এটা অনেক কাজে তোমার লাগবে, যে কিছু কিছু ক্লাস তুমি ইউটিলিটি ক্লাস হিসেবে ইউজ করবে। ইউটিলিটি মানে কি জানো, যে এই ক্লাসটা আমাদের এমন কিছু মেথড দেয় যে মেথডটা ধরো কমন কিছু ইউটিলিটি প্রোভাইড করে। যেমন কি হতে পারে, সে হয়তো কোন একটা কিছু মেসেজ প্রিন্ট করে দেয়, কোন একটা কানেকশন সেট আপ করে দেয় ডেটাবেজের সাথে, যেগুলো হচ্ছে ধরো কমন কিছু কাজ। ধরো অনেকগুলো ক্লাসেরই কি এই ফাংশন গুলা বা এই ফাংশনালিটি গুলা বা এই সার্ভিসটা লাগে। সেক্ষেত্রে এরকম মেথড গুলো আমরা একটা ফাইনাল ক্লাসে লিখে রাখতে পারি এবং এই ফাইনাল ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করে ওই একটা অবজেক্টকে কি করতে পারি, প্রত্যেকটা ক্লাসকে দিয়ে দিতে পারি। তখন প্রত্যেকটা ক্লাস কি করবে জানো, এই অবজেক্টটা ইউজ করে করে তারা কাজ করবে। এই অবজেক্টটা ইউজ করে করে ওই ইউটিলিটি ফাংশন গুলো তারা ইউজ করবে। এখন একটা এক্সাম্পল আমি দেখাবো, এই এক্সাম্পলটা দেখালে এতক্ষণ যে জিনিসটা বললাম সুন্দর ক্লিয়ার হয়ে যাবে, যে আমরা একটা ফাইনাল যে ক্লাস আছে এই ক্লাসটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি, ইউজ করে এটা দিয়ে কিভাবে ক্যালকুলেট করতে পারি। দেখো তো আমি কোডটা করি আর বুঝাচ্ছি। সেটার জন্য প্রথমে আমরা একটা ক্লাস লিখে ফেললাম,
ক্লাসটাকে বলতেছি আমরা বক্স ক্লাস। আচ্ছা ভালো কথা। তো বক্স ক্লাসকে আমরা বলতে যাচ্ছি পাবলিক ফাইনাল বক্স, সেটাও ভালো কথা, লিখলাম। এখন এখানে মনে করি আমরা একটা মেথড লিখলাম পাবলিক ডাবল গেট ভলিউম। সে কি করে, একটা বক্সে যদি তুমি 3টা প্যারামিটার দাও সেই প্যারামিটারের ভলিউম রিটার্ন করে, মনে করো এটা। আচ্ছা লিখে নেই আমরা, এখানে 3টা প্যারামিটার, 3টাই বলছে ডাবল লেন্থ, আরেকটা হচ্ছে তোমার ডাবল হাইট। তাহলে এখানে তোমাকে রিটার্ন করবে হচ্ছে তোমাকে রিটার্ন করবে length into তোমার এটা রিটার্ন করবে। ওকে, তাহলে এটা আমরা লিখে রাখলাম, দেখি এটা ফাইনাল ক্লাস। তাহলে এটাকে আমরা কি করতে পারবো না, এটার অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। তো সেটা আমরা এখন একটু দেখি, যে মনে করো এখন আরেকটা ক্লাস আমরা বানালাম গিফট বক্স ক্লাস। আচ্ছা, কিন্তু বিপদ হচ্ছে কি, গিফট বক্স কি করতে পারবে না, বক্স ক্লাস কিন্তু ইনহেরিট করতে পারবে না। সেটা আমরা দেখবো, টেস্ট করে দেখি আমরা যে বললাম পারে না, আসলে পারে নাকি। এটাকে নাম দিলাম আমরা গিফট বক্স। আচ্ছা, ইনহেরিট করার চেষ্টা করি। ইনহেরিট করার জন্য কি করতে হবে, এক্সটেন্ড বক্স, দেখি পারে কিনা। এক্সটেন্ডস বক্স, পারলো না, তাই না? পারার কথাও না, কারণ এই একই কথা বলছে। দেখো আমরা মেসেজ গুলো দেখবো, ক্যানট ইনহেরিট ফ্রম ফাইনাল বক্স, ফাইনাল বক্স ইনহেরিট করতে পারে না, ভালো কথা। আচ্ছা, তাহলে এখন আমরা চাচ্ছি যে গিফট বক্স ইনহেরিট করতে পারে, তাতে কি তারপর গিফট ওই আমরা বক্সটাকে ইউজ করবো, কারণ বক্সের মধ্যে একটা ইউটিলিটি ফাংশন আছে, বা একটা ফাংশন আছে যে ফাংশনটা কি করে, ওকে যদি হাইট উইথ লেন্থ দিয়ে দাও তাহলে সেটা বের করে দেয়। নর্মালি আমরা কি করি জানো, যখন অনেক বড় প্রজেক্ট করি তখন ওই বড় প্রজেক্টের কমন যে ফাংশন গুলো আছে এটার জন্য অনেক সময় এরকম ইউটিলিটি ক্লাস লিখে ফেলি, যার মধ্যে শুধুমাত্র এই ধরো গেট ভলিউম, গেট এরিয়া, এই ধরনের ফাংশন গুলো লেখা থাকে। এরপর আমরা প্যারামিটার হিসেবে এটাকে দিয়ে দিই, অন্য ক্লাসের কোনো মেথডের প্যারামিটার হিসেবে দিয়ে দিই। এই কোডটা লিখি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। পাবলিক ক্লাস গিফট বক্স লিখলাম আমরা, এখানে প্রপার্টি গুলো হচ্ছে গিফট বক্সে ডাবল লেন্থ, মানে স্যার শুধু আমি স্যার অ্যাক্সেস সবকিছু করতে পারবো, শুধু ইনহেরিট করতে পারবো না। ইনহেরিট করতে পারবো না, এক্স্যাক্টলি। না, এক্সেসও ডিপেন্ড করে তুমি মডিফাই টডিফাই কি ইউজ করছো তার উপর। আপাতত যে জিনিসটা দেখাতে চাচ্ছি যে ইনহেরিট না করে তুমি কিভাবে ইউজ করতেছো, এই ধরনের ইউজ তোমার অনেক ক্ষেত্রে করা লাগবে। যখন বড় প্রজেক্ট করবা, এরকম একটা ক্লাস, এই ক্লাসটাকে অনেকগুলো ক্লাস তুমি পাঠিয়ে দিবা, এবং একই ক্লাস ইউজ করে সবাই কি করবে, কমন ক্লাসগুলো করার জন্য তো বারবার তোমার নতুন অবজেক্ট ক্রিয়েট করার দরকার নেই, তাই না? একটা অবজেক্ট ক্রিয়েট করে রাখবো ওই ক্লাসে, এবং ওই অবজেক্টটাকে বারবার যখন দরকার হবে প্রত্যেকে নিয়ে নিয়ে ইউজ করবে। তাহলে দেখাচ্ছি জিনিসটা হাইট। আচ্ছা, ওকে, এখন হচ্ছে আমরা গিফট বক্স কনস্ট্রাক্টর দিয়ে দিলাম। কনস্ট্রাক্টর হয়ে গেল আমাদের। আচ্ছা, এখন দেখে যে প্রিন্ট ভলিউম, পাবলিক ভয়েড প্রিন্ট ভলিউম, প্রিন্ট ভলিউম। এখন মনে করো, আচ্ছা এটা তো খুব একটা সহজ এক্সাম্পল আমরা দিয়েছি, তোমরা বলতে পারতো স্যার এখানে অন্য ক্লাসের হেল্প নেওয়ার দরকার কি, এখানে তো নিজের গুলা দিয়ে গুণ করে দিলে হয়। হ্যাঁ, এটার ক্ষেত্রে হয়, বাট অনেক সময় হবে হয়তো অনেক কঠিন কাজ, সেটা এই ক্লাসে করতে পারো। বাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা বৈশিষ্ট্য কি জানো, তুমি একটা ক্লাস শুধুমাত্র তার সাথে রিলেটেড কাজই করবে, যেটা তার কাজ না। মনে করো প্রিন্ট করা এই ক্লাসের কোনো কাজ না, তাহলে প্রিন্ট এই ক্লাস দিয়ে তুমি করাবা না, তাহলে হয় কি তোমার রিডেবিলিটি থাকে না। হ্যাঁ, এই ক্লাস নিজের জন্য ডেডিকেটেড কাজগুলোই করবে। ওর যদি প্রিন্ট করা বা এই টাইপের যদি অন্য যেটা তার সাথে রিলেটেড না, এগুলো অন্য ক্লাসে থাকে, সে কি করে ওই ক্লাসে এই মেথডগুলোকে ইউজ করে। মানে এইভাবে গ্রুপ করে ফেলা হয়, কাজগুলোকেও ডিভাইড করে ফেলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ। মানে একটা ক্লাসে সব কাজ করে না, সে শুধু তার সাথে যে রিলেটেড কাজগুলো সেগুলাই করবে। আচ্ছা, কিন্তু এইটা তো একটা সিম্পল এক্সাম্পল দিয়ে দেখানো হচ্ছে দেখে আসলে ইচ্ছা করলে গিফট বক্সে কি করতে পারতো, এই রেটটা ক্যালকুলেট করতে পারতো। বাট আমরা করতে যাচ্ছি না, আমরা যাচ্ছি আমাদের বক্স ক্লাসে যে তোমার বক্স ক্লাসে যে আমাদের গেট ভলিউম মেথডটা আছে সেটাকে ইউজ করব। এবং সেটাকে ইউজ করার জন্য আমরা কি করব, আমি তো এটাকে ইনহেরিট করতে পারি নাই। আমি যদি ইনহেরিট করতে পারতাম লাভ কি হতো বলো তো? বক্সকে ইনহেরিট করতে পারলে আমার কি লাভ হইতো বলতে পারবা কেউ? এই ধরনের কোশ্চেন কিন্তু দিব, মেথডগুলো স্যার পাইতাম স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি, বক্সকে যদি আমি ইনহেরিট করতে পারতাম তাহলে যে গেট ভলিউম মেথডটা অলরেডি আমি পেয়ে যেতাম, তাই না? ওইটাকে শুধু কল করলেই আমার হয়ে যেত। এখানে জাস্ট আমি গেট ভলিউমকে কল করলেই হয়ে যেত, কারণ আমি ইনহেরিট করছি। যেহেতু ইনহেরিট করি নাই, আমি কিন্তু ডিরেক্ট পাবো না। তাহলে কিভাবে পেতে পারি? একটা ওয়ে হতে পারে এই যে প্রিন্ট ভলিউম মেথডের প্যারামিটার হিসেবে বক্স অবজেক্ট দিয়ে দাও, বক্স ক্লাসের অবজেক্ট দিয়ে দাও, বিওবিজি অবজেক্ট। আচ্ছা, এটার মাধ্যমে তুমি কি করতে পারো, ক্যালকুলেট করতে পারো। কিভাবে ক্যালকুলেট করতে পারবো দেখো, আমরা মনে করি এরিয়াটাকে বললাম ডাবল ভলিউম
এটা বললাম হচ্ছে এই যে বি অবজেক্ট ওবিজি ডট গেট ভলিউম হয়ে গেল। আচ্ছা গেট ভলিউমে তিনটা প্যারামিটার দিতে হবে, দিস ডট, আচ্ছা দিস দিতে হবে, দিস ডট লেন্থ, দিস ডট উইডথ। স্ট্যাটিক ফাংশন দিছিলাম এই জন্য স্যার হলো অবজেক্ট ক্রিয়েট করা লাগতেছে না। হ্যাঁ বলো। মানে স্যার আপনার হলো এই মেথড স্যার কল করার জন্য আর কি স্যার আপনার হলো গিভ বক্সের হ্যাঁ আমার কোনো অবজেক্ট ক্রিয়েট করা লাগবে না স্যার? হ্যাঁ অবজেক্ট ক্রিয়েট করা লাগবে। এখন তো আমি মানে এই মেথডকে কল করলে অবজেক্ট ক্রিয়েট করা লাগবে, ওটা দেখাচ্ছে। তাহলে দেখ এখন প্রিন্ট ভলিউমটা কি করলো, যেহেতু সে ইনহেরিট করে নাই, এই গিভ বক্স যেহেতু ইনহেরিট করে নাই, সে কিন্তু বক্স ক্লাসের গেট ভলিউম মেথডটা পাচ্ছে না। যেটা একটা বিকল্প হইতে আমি পেতে পারি, ইচ্ছা করলে আমি বক্স ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে গিভ বক্সের প্রিন্ট ভলিউমের মেথডের প্যারামিটার হিসেবে দিতে পারি, তাই না? সেটা দেখাচ্ছি। আর হ্যাঁ ওই অবজেক্ট ক্রিয়েট করতে হবে, কোথায় ক্রিয়েট করতে হবে, যখন আমি কল করবো প্রিন্ট ভলিউমকে তখন ক্রিয়েট করে সাপ্লাই দিতে হবে, এটা দেখাচ্ছি। স্যার আমি যদি স্যার আপনার একবারে স্যার স্ট্যাটিক দিয়ে করি তাহলে হবে না স্যার? হ্যাঁ কিন্তু স্ট্যাটিকটা না, স্ট্যাটিক দিয়ে কোনটা স্ট্যাটিক দিয়ে করবা বলো তো? মানে স্যার আপনার হলো গিভ বক্সের যেই হলো আপনার ইয়াটা স্যার মানে মেথডটা স্যার। ও প্রিন্ট ভলিউমকে স্ট্যাটিক করতে যাচ্ছ? জি স্যার। প্রিন্ট ভলিউমকে তুমি স্ট্যাটিক করবা? হ্যাঁ স্যার ক্লাস নাম, হ্যাঁ হ্যাঁ সেটাও করতে পারো, সেটাও কিন্তু আমরা দেখিয়েছিলাম একটা ক্লাসে বলেছিলাম যে হ্যাঁ এরকম যদি কমন কোনো মেথড থাকে সেটার ক্ষেত্রে অবজেক্ট ক্রিয়েট না করে আমরা কি করতে পারি, ওগুলোকে স্ট্যাটিক বানাই দিতে পারি, সেগুলোকে ইউজ করতে পারবে। হ্যাঁ সেটাও একটা ওয়ে, সেটাও করা যাবে, সেটা দিয়েও করে। যেমন ডেটাবেজে কানেকশন যখন এস্টাবলিশ করে সেগুলোকে স্ট্যাটিকে রেখে দেয়, কারণ তাহলে বারবার মেমোরি অ্যালোকেট হয় না, আমরা বলেছিলাম তাই না? আচ্ছা এটাও একটা ওয়ে, এটা আমরা দেখাচ্ছি যে যদি ফাইনাল থাকে আমি যদি ইনহেরিট না করি তাহলে তার অবজেক্ট পাস করে কিভাবে কাজ করতে পারে, এই জিনিসটা অনেক ক্ষেত্রে তোমার কাজে লাগবে। ঠিক আছে? জি স্যার। স্ট্যাটিক দিয়ে করতে পারতো, এটা আরেকটা হয়, তুমি যেটা বলছো ওইটা করতে পারতো। বাট এখানে মেইনলি আমরা দেখাতে চাচ্ছিলাম যে এই ক্লাসটাকে আমরা ইনহেরিট না করেও এই ক্লাসের অবজেক্ট কিভাবে ইউজ করতে পারে একটা ক্লাস, সেই জিনিসটা দেখাচ্ছি। ঠিক আছে? তুমি ইচ্ছা করলে এই মেথডটাকে স্ট্যাটিক রাখতেই পারতে এবং সেটাকে তো বক্স ডট ওই মেথড দিয়ে কল করতেই পারতাম। আচ্ছা তাহলে আমরা ভলিউমটা এখন আমরা দেখি, ভলিউম অফ দা গিফট বক্স। গিফট বক্সের ভলিউম কি বড় হলে খুশি হই আমরা নাকি? অবশ্য ডিপেন্ড করে, সাইজের চেয়ে ম্যাটার হচ্ছে ভেতরে কি আছে। জি স্যার। সেটাই। ওকে তাহলে হয়ে গেল এটা। এখন আমরা এটাকে ইউজ করব, দেখি এটা কিভাবে ইউজ করতে হয়। ইউজ করতে হলে আমরা মেনে যাই, মেনে গিয়ে আমরা যেটা করি আপাতত মনে করো আমরা এখানে একটা বানাই। আমরা তাহলে কি বানাইতে হবে, বক্স ক্লাসের একটা অবজেক্ট বানাইতে হবে। না বক্স ক্লাসের একটা আমরা বানাইলাম হচ্ছে মনে করো বি অবজেক্টই বললাম, অবজেক্ট ইকুয়াল টু নিউ বক্স। আর স্যার ইনহেরিট না করলে তো স্যার আপনার এই গিফট বক্সের কোন অবজেক্ট স্যার আমি ওখানে ক্রিয়েট করতে পারবো না, তাই না? না মানে এখানে ক্রিয়েট করতে হবে আর কি স্যার। এক্স্যাক্টলি, গিফট বক্স ইকুয়াল নিউ। আচ্ছা তোমার প্রশ্নটা আরেকবার একটু বলবা, আমি বোধহয় একটু মিস করে গেছি। মানে স্যার আমি যদি স্যার ইনহেরিট না করি তাহলে তো স্যার আমি ওই ক্লাসের কোনো অবজেক্ট যেই ক্লাসে ইনহেরিট না করতে পারবো না, ওখানে তো কোনো ক্রিয়েট করতে পারবো না আর কি স্যার। আবার আমি মিস করে ফেলছি, তুমি কি বললে যদি আমি ইনহেরিট না করি তাহলে? তাহলে স্যার মানে যেই ক্লাসকে আমি ইনহেরিট করতে পারবো না ওই ক্লাসের কোনো অবজেক্ট তো স্যার আমি ক্রিয়েটও করতে পারবো না, তাই না স্যার? মানে যেই ক্লাস ইনহেরিট করতে পারবো না আর কি। ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না কেন? না পারবো তো, বক্স ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারবো তো, সেটা পারবো। ইনহেরিট না করলেও তো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। অবজেক্ট ক্রিয়েট করার জন্য তো একই প্যাকেজে থাকলেই হবে, পাবলিক হলে তো আমি অবজেক্ট ক্রিয়েট করতে পারবোই। আচ্ছা স্যার, জি স্যার, ঠিক আছে বুঝছি স্যার। ওকে এখন কথা হচ্ছে বক্স পেলাম, গিফট বক্স, আচ্ছা নাম দিনে গিফট বক্স, ধরো আমি বললাম জি বক্স। কি প্রবলেম হচ্ছে? ও আচ্ছা কনস্ট্রাক্টর ছিল এটা, কনস্ট্রাক্টরে তিনটা জিনিস নেয়, দিয়ে দিই 5 6। এখন আমরা কি করতে পারবো, আমরা যদি ভলিউম দেখতে চাই তাহলে আমরা জি বক্স ডট প্রিন্ট ভলিউম, এবং প্রিন্ট ভলিউমকে কি করতে হবে আমাদের, এই যে বক্স টাইপের অবজেক্ট বি বক্স দিতে হবে। তাহলে এখন দেখো এই যে বক্স ক্লাসটা ফাইনাল ছিল এবং কিন্তু তারপর আমি এটাকে ইউজ করে ভলিউম ক্যালকুলেট করতে যাচ্ছিলাম। এই জন্য কি করতে হলো, যেহেতু ফাইনাল আমরা কি করতে পারলাম না, গিফট বক্স এটাকে ইনহেরিট করতে পারলো না, এক্সটেন্ড করতে পারলো না। এই জন্য কিন্তু আমরা কি করতে পারলাম, এই গিফট বক্সের ভেতরে একটা মেথড ছিল প্রিন্ট ভলিউম, সেটার প্যারামিটার হিসেবে আমি কি করলাম, বক্সকে পাস করে গেট ভলিউম মেথডটাকে কাজে লাগাতে পারলাম। তো এটা আমরা একটা অ্যাপ্লিকেশন দেখলাম।
বা যে কোনো একটা ক্লাসকে, এটাও কিন্তু আগে আমরা দেখেছি তাই না, ইচ্ছা করলে আমরা কি করতে পারি, একটা ক্লাসকে প্যারামিটার হিসেবে পাঠাতে পারি এবং তার কোনো মেথডকে এক্সেস করতে পারি, এটা এরকম একটা জিনিস। যেহেতু ফাইনাল ছিল এক্সটেন্ড করতে পারতেছে না, ওই কাজটা আমি ঘুরায় কিভাবে করতে পারি সেই জিনিসটা তোমাদের দেখানো হলো। স্যার এটা স্যার আরেকবার একটু স্যার দেখাই দেন তো স্যার, মানে বলতো মানে আমি ক্লাস মানে ক্লাসের অবজেক্ট পাঠিয়ে দিচ্ছি স্যার এই আচ্ছা জিনিসটা। আবার বুঝাই দিচ্ছি জিনিসটা। তো দেখো প্রথমে আমাদের বক্স নামে একটা ক্লাস আছে তাই না, তো এই বক্সটা হচ্ছে আমাদের ফাইনাল ক্লাস, যেহেতু ফাইনাল ক্লাস এটাকে ইনহেরিট করা যাবে না। আচ্ছা কিন্তু অবজেক্ট ক্রিয়েট করা যাবে, এটা তো অবজেক্ট ক্রিয়েট করতে কোনো প্রবলেম নাই। তো এই বক্স ক্লাসে একটা মেথড আছে হচ্ছে গেট ভলিউম, যে আমাকে কি করে ভলিউম রিটার্ন করে। তাহলে আমি যদি এখন ভলিউম ক্যালকুলেট করতে চাই তাহলে অবশ্যই আমার কি করতে হবে, বক্স ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে গেট ভলিউমকে কল করতে হবে তাই না। আচ্ছা এখন গিভ বক্স হচ্ছে একটা বক্স, যে বক্সটার মধ্যে কি আছে, তোমার প্রিন্ট ভলিউম নামে একটা মেথড আছে। এখন তুমি চাচ্ছ যে প্রিন্ট ভলিউম কি করবে, বক্স ক্লাসে যে গেট ভলিউম মেথড আছে সেটা ইউজ করে কাজ করবে। তাহলে সেটা ইউজ করার জন্য আমি কি করলাম, এই প্রিন্ট ভলিউমের প্যারামিটার হিসেবে বক্স ক্লাসের অবজেক্ট পাঠিয়ে দিলাম। আচ্ছা তাহলে পাঠাবো কখন, যখন আমরা প্রিন্ট ভলিউম কল করবো তখন পাঠাতে হবে। সেটা আমরা মেন ক্লাস থেকে করেছি। মেন ক্লাসে ফার্স্টে আমরা বক্স ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করেছি, তারপর গিভ বক্স ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করেছি। এখন আমরা কি করলাম, এই দেখো গিভ বক্স ক্লাসের যে অবজেক্ট ক্রিয়েট করেছি জি বক্স, সেই জি বক্সে আমরা প্রিন্ট ভলিউমকে কল দিলাম। এখন প্রিন্ট ভলিউমকে কল দিলে কি করতে হবে, আমাকে বক্স টাইপের একটা অবজেক্ট দিতে হবে। এই দেখো বক্স টাইপের একটা অবজেক্ট আমরা বানিয়েছিলাম বি অবজেক্ট, সেই অবজেক্টটা দিয়ে দিলাম। এখন কিন্তু তুমি ইচ্ছা করলে কি করতে পারবে, দেখো তো মজার বিষয়টা হচ্ছে কি জানো, এখন তুমি ইচ্ছা করলে ধরো আরেকটা তুমি গিভ বক্স বানাইলা, মনে করো গিভ বক্স 1। এখন তুমি কি করতে চাইলে গিভ বক্স 1 এর তুমি প্রিন্ট ভলিউম কল দিবা। তো সেক্ষেত্রে তুমি কি করতে পারো জানো, এই একই বি অবজেক্ট পাঠাইলেই হবে, তোমার আর বি অবজেক্ট কিন্তু পাঠাতে হবে না। ওই একই অবজেক্ট যেটা তৈরি হয়ে আছে অলরেডি, নতুন অবজেক্ট তৈরি করে পাঠানো দরকার, ওইটা পাঠাইলেই হবে, বক্স 1.gbox এটা পাঠাইলেই হবে। তাহলে দেখো একই অবজেক্ট কিন্তু দুইজন ইউজ করছে, প্রথমে ও ইউজ করে কাজ করবে সেই একই অবজেক্ট যেটা মেমোরিতে অলরেডি তৈরি হয়ে আছে, নতুন করে কিন্তু তৈরি করবে না, ওই অবজেক্টটা ইউজ করে কিন্তু সে কাজ করবে। তার মানে ওই বি অবজেক্টটা কিন্তু রিউজ হচ্ছে। বুঝতে পারছো ব্যাপারটা, বোঝো না ব্যাপারটা, বুঝতে পারছো? তার মানে এই যে এখন এই যে আমাদের বি বক্সটা অবজেক্টটা তৈরি হলো, এইটা দুইটা কেন 3টা 4টা 5টা ক্লাসও কি করতে পারবে, এই অবজেক্টটাকে ইউজ করে ভলিউম ক্যালকুলেট করতে পারবে। এই জন্য আমি বলছি ইউটিলিটি, মানে তুমি একটা বানায় রাখছো, মনে করো একটা প্রিন্টার, তোমার রুমে একটা প্রিন্টার, আমিও প্রিন্ট দিতে পারবো, আরেকজনও প্রিন্ট দিতে পারবো, একই কিন্তু প্রিন্টার কিন্তু তুমি বারবার তৈরি করতে পারতেছো না। এরকম এই ক্লাসটা মনে করো এরকম একটা ইউটিলিটি ক্লাস। এখন এই ক্লাসের অবজেক্টটাকে যার ভলিউম ক্যালকুলেট করা দরকার হবে সেই কি করবে, ওর যে অবজেক্টটা প্রথমে তুমি একবার বানায় রাখছো এটা নিবে প্যারামিটার হিসেবে নিয়ে ওটা ইউজ করে ক্যালকুলেট করবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা সবাই? না বুঝলে বলো, না বুঝলে কিন্তু বলতে হবে আমাকে। স্যার আরেকবার একটু স্যার দেখা যাচ্ছে, মানে কোনটা দেখাই দেবো বলো তো, কোন 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 জায়গাটা এটা বলো। মানে স্যার আমি স্যার আপনার বক্স অবজেক্ট মানে বক্স ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি, হ্যাঁ, আর স্যার হলো আপনার প্রিন্ট ভলিউমটা স্যার আপনার হলো গিভ বক্সে আছে। হ্যাঁ প্রিন্ট ভলিউমটা হচ্ছে আমাদের প্রিন্ট ভলিউমটা হচ্ছে গিভ বক্সে আছে। হ্যাঁ এখন গিভ বক্স চাচ্ছে এই বক্স ক্লাসের মধ্যে যে গেট ভলিউম আছে এটাকে কাজে লাগাতে যাচ্ছে। গেট ভলিউমে মনে করো কোনোভাবে ওর কাছে নাই এই মেথডটা, এখন তুমি বলতে পারছো আমি লিখেই ফেলতে পারি, আপাতত মনে করো পারি না, ও জানেই না গেট ভলিউম কিভাবে ক্যালকুলেট করতে, গিভ বক্স জানেই না, এই নলেজ গিভ বক্সের কোড যে লিখছে তার এই নলেজ নাই, সে কখনো স্কুল কলেজে পড়ে নাই, লেন্থ ইনটু হাইট ইনটু উইথ যে মানে গেট ভলিউম এটা জানে না, কিন্তু এটা কে জানে, যে বক্স ক্লাসের প্রোগ্রামার সে জানে ভলিউম কিভাবে ক্যালকুলেট করতে হয়, তাহলে সেইটা লিখে রাখছে। এখন গিভ বক্সে বানাচ্ছে, সে বলতেছে ভাই বক্স ক্লাসের প্রোগ্রামার তুমি আমাকে দাও, আমি ইউজ করতে চাই। তখন তুমি বলবে কি, তুমি যদি আমাকে না আমার গেট মেথড ভলিউমটাকে ইউজ করতে চাও তাহলে তোমার একটা মেথডে এটাকে প্যারামিটার হিসেবে নাও। তাহলে সে কি করলো, গিভ বক্স কি করলো, প্রিন্ট ভলিউম নামে একটা মেথড লিখলো, এই মেথডে প্যারামিটার হিসেবে সে পাঠিয়ে দিচ্ছে বক্স ক্লাসের একটা অবজেক্টকে। কারণ কি, বক্স ক্লাসের মধ্যেই গেট ভলিউম মেথডটা লেখা আছে যেটা গিভ বক্সের কাছে নাই, তো ওইটা যদি সে এক্সেস করতে চায় তাহলে তার কি লাগবে, বক্স ক্লাসের একটা অবজেক্ট লাগবে। সিম্পল যেটা বলো, তুমি একটা প্রিন্টার প্রিন্ট করতে যাও তাহলে তোমার প্রিন্টার লাগবে, এটা হচ্ছে সেই প্রিন্টারটা। এরপর কি করবা, তুমি যখনই তুমি প্রিন্ট করতে যাও তোমার প্রিন্টার লাগবে, এখানে সেটাই হচ্ছে, দেখো প্রথমে আমি প্রিন্টারটা তৈরি করে ফেলছি, এটা প্রিন্টার। ওকে, এখন এইটা মনে করো আমি, হ্যাঁ এই যে এই জি বক্সটা মনে করো সুজন স্যার, সুজন স্যার যখন প্রিন্ট করবে সে কি করবে, প্রিন্ট ভলিউম ওই প্রিন্টারটা নিয়ে প্রিন্ট দিয়ে দিল, এখানে কিন্তু তা আমার প্রিন্ট করা শেষ। এরপর মনে করো তানভীর স্যার প্রিন্ট করা দরকার, তাহলে তানভীর স্যারের প্রিন্টার লাগবে, প্রিন্টার তো তৈরি হয়ে আছে। এখন দেখো এই লাইন এক্সিকিউট হওয়ার পরে মানে কি, আমি প্রিন্টারটাকে আমার কাজ করা শেষ, তখন তানভীর স্যার আবার কি করলো, আবার একই প্রিন্টার ইউজ করে, দেখো তানভীর স্যারও প্রিন্ট দিচ্ছে, জি বক্স ওয়ান মনে করো তানভীর স্যার, সেও কি করতেছে, যখন প্রিন্ট ভলিউম কল দিচ্ছে ওই একই প্রিন্টার কিন্তু ইউজ করতেছে, কারণ ওই অবজেক্টটাকে যার দরকার হচ্ছে সেটি ইউজ করতেছে। এখন বুঝতে পারছি, এখন ক্লিয়ার হয়েছে? জি স্যার, আপনার হলো গিভ বক্সে স্যার আমি ওই হলো বক্সের অবজেক্টে পাঠানোর পরে ওই অবজেক্ট দিয়ে স্যার আপনার ওই বক্সের মেথডটাকে কল করছে আর কি। এক্স্যাক্টলি হ্যাঁ এটাই। এবং ওই অবজেক্টটা দেখো তুমি একই অবজেক্ট ইউজ করে কিন্তু বারবার কাজ করতে পারতেছো। এখন তুমি বলো স্যার আমি কি আরেকবার বক্স লিখতে পারতাম, সেটা রিডান্ডেন্ট হইতো, সেটা কোনো দরকারই হইতো না,
এখানে দুইটা বক্স অবজেক্ট করার কোনো দরকার নেই, কারণ দুইটা তো আলাদা কোনো কাজ করবে, এটা একটা কমন ইউটিলিটি ফাংশন প্রোভাইড করে, যাতে হাইট উইথ লেন দিলে সে ক্যালকুলেট করে দেয়। সেক্ষেত্রে তুমি যদি আরেকটা নিউ বক্স বানাও বক্স 2, কোনো সমস্যা নাই, শুধু শুধু তোমার মেমোরিতে দুটো অবজেক্ট তৈরি হয়ে থাকবে। হ্যাঁ, গার্বেজ কালেক্টর একটু পরে কালেক্ট করে দিবে, বাট একটা নির্দিষ্ট টাইমে তো এটা জমা হবে মেমোরিতে, দরকার তো নাই। কারণ এট এ টাইম তো তোমার একটা নিয়ে তো কাজ করতেছে না দুজন। এটা কি সম্ভব বলো? একই প্রিন্টারে কি এট এ টাইম দুজন আমরা প্রিন্ট দিতে পারবো না, তাই না? একজন শেষ হলে তার একজন দিব। সেক্ষেত্রে আমরা এটা এইভাবে কিন্তু করতে পারি। বা ধরো আমার যখন প্রিন্ট করতে হবে একই সময় যদি আরেকজনের না লাগে, তাহলে তো আমরা একটা ইউজ করতে পারি। যদি এমন হয় যে আমি 10টায় করবো, আরেকজনে 10টা 15তে করবে, তাহলে তো আমরা এখানে তো প্যারালাল রাখার দরকার নেই, একটা ইউজ করলেই হয়। ঠিক আছে, তাহলে এটা আশা করি বুঝতে পারছো। কিন্তু বাসায় আবারও বলতেছি, এগুলো বুঝলো বাসায় একটু কোড করতে হবে। আচ্ছা, তো এরপর দেখো যে জিনিসটা বলতেছে, ওই যে আমরা টেস্ট করেছি, এইটা তো দেখাইলাম, আমি করেই দেখাইছি অলরেডি তোমাদের, এটা সেই জিনিসটা এখানে করা হয়েছে, এটা দেখানোর কিছু নাই, অলরেডি আমি দেখাই ফেলছি। আচ্ছা, ফাইনালে আরো কিছু ইউজ আছে, এটা একটু দেখো। যে আমি যদি কোনো ভ্যারিয়েবলকে ফাইনাল ডিক্লেয়ার করি, তো সেই ভ্যারিয়েবলগুলো কনস্ট্যান্ট হিসেবে কাজ করে। ঠিক আছে, একটু পর কোড এক্সাম্পল দেখবো আমরা স্লাইডেই। আর যদি আমরা কোনো ভ্যারিয়েবলকে ফাইনাল ডিক্লেয়ার করি, সেটা কি হয়, ইউজ টু ক্রিয়েট কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, মানে ওটা কনস্ট্যান্ট হিসেবে কাজ করে, তারপর ওই ভ্যারিয়েবল ভ্যালু তুমি চেঞ্জ করতে পারবে না পরবর্তীতে। আর যদি কোনো একটা মেথডকে ফাইনাল লিখি, সেই মেথড ওভাররাইট করা যাবে না। এটা গত ক্লাসে আমি বলেছিলাম, যখন দেখিয়েছিলাম কিছু টপিক, যে যদি একটা মেথডকে তুমি ফাইনাল বলো, তারপর ওই মেথডটাকে তুমি আর ওভাররাইট করতে পারবে না। মানে চাইল্ড ক্লাস কি করতে পারবে না, ওই মেথডটাকে ইউজ করতে পারবে প্যারেন্ট ক্লাসে, বাট সে নিজের মতো করে চেঞ্জ করতে পারবে না। মানে প্যারেন্ট ক্লাসে যে ভার্সনটা আছে সেটা ইউজ করতে হবে। তাহলে দেখো এই রেসপেক্টে যদি আমরা দুটো এক্সাম্পল দেখি, মনে করো পাবলিক ক্লাস গিফট বক্স, এখানে একটা তোমার প্রপার্টি আছে, স্ট্রিং আছে, ফাইনাল পাবলিক স্ট্রিং কালার, যেটা কালার হচ্ছে ইয়েলো। ঠিক আছে, তো এখন তুমি কি করলা দেখো, তুমি এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলা, গিফট বক্স, তোমার বি বক্স, গিফট বক্স অবজেক্ট, নিউ গিফট বক্স। এখন তুমি অবজেক্ট মানে গিফট বক্স ডট কালার ইকুয়াল তুমি করলা রেড। এটা কি তুমি পারবা? কেন পারবা না বলো তো? স্যার ফাইনালের জন্য এরর দিছে। হ্যাঁ, যেহেতু তুমি এটাকে ফাইনাল বলে দিচ্ছ, তার মানে এটার ভ্যালু ইয়েলোই থাকবে, এটার ভ্যালু তুমি আর চেঞ্জ করতে পারবে না এখানে। তাহলে এটা আশা করি বুঝতে পারছো, এটা কোড করে দেখানোর দরকার নেই আর। আচ্ছা, এরপর একইভাবে দেখো যদি মেথড ফাইনাল হয়, যেমন পাবলিক বক্স 2 নামে একটা মেথড আছে, এখানে দেখো আমি একটা পাবলিক স্ট্রিং গেট কালার, এটাকে ফাইনাল বলেছি। তার মানে এটাকে তুমি ইউজ করতে পারবে, মানে যখন গিফট বক্স এই বক্স 2টাকে এক্সটেন্ড করবে, সে অটোমেটিক্যালি এই মেথডটা পেয়ে যাবে এবং এটাকে ইউজও করতে পারবে। বাট সে যদি ওভাররাইট করতে চায়, সে নিজের মতো করে যদি লিখতে চায়, দেখো সে নিজের মতো করে ওভাররাইট করলো, পাবলিক স্ট্রিং গেট কালার, সেম মেথডটাকে আবার লিখলো। তার মানে কি, প্যারেন্ট ক্লাসের মেথডটাকে যদি আমি সেম আবার ডিফাইন করি, তাহলে কি প্যারেন্ট ক্লাসের মেথডটা মুছে যায়, ওভাররাইট হয়ে যায় না? বাট এখানে তোমার দেখো এরর দিবে, বলবে কি, যেহেতু পাবলিক স্ট্রিং গেট কালারটা একটা ফাইনাল মেথড, তুমি এটাকে ওভাররাইট করতে পারবা না, তোমার প্যারেন্টেরটাই ইউজ করতে হবে। তাহলে এভাবে করে তুমি কি করতে পারো, একটা মেথডকে যাতে ওভাররাইট না হয় সেটা প্রোটেক্ট করতে পারো। এমন হইতেই পারে কিছু কিছু মেথড ওভাররাইট করা যাবে না, প্যারেন্টে যেটা আছে সেটাই থাকা লাগবে, সিকিউরিটি পারপাস হতে পারে, অনেক কারণ হতে পারে। তো সেক্ষেত্রে তুমি কি করবে, ওই মেথডগুলোকে ফাইনাল ডিক্লেয়ার করবে, তাহলে সেগুলো আর প্রোটেক্টেড হয়ে যাবে। সেগুলো কি প্রোটেক্টেড হবে বলো তো? রাইট প্রোটেক্টেড হয়ে যাবে, সেগুলোকে তুমি আর রাইট করতে পারবে না, ভিউ করতে পারবা। দেখো রিয়েল লাইফ থেকে কত কনসেপ্ট আছে, রিয়েল লাইফ আমরা যখন ইউজ করি, একটা যখন ফাইল এডিট করি, রাইট মুডে এডিট করি, ভিউ মুডে অ্যাক্সেস করি, তাই না? দেখো সেই কনসেপ্টগুলো কত সুন্দর নিয়ে আসা হয়েছে। তুমি যখন ফাইনাল করে দিবা, সেটাকে তুমি তাহলে কি করতে পারবা, ভিউ মুডে ওপেন করতে পারবা, ইউজ করতে পারবা সেটাকে, ঠিক আছে, এক্সিকিউট করতে পারবা। কিন্তু ওইটাকে কি করতে পারবা, রাইট করতে পারবা না, মানে ওটাকে রিরাইট করতে পারবা না ওই মেথডটাকে, বা ওভাররাইট করতে পারবা না। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত সবাই? ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, যদি ক্লিয়ার হয়, এখন কিছু খুবই সহজ কিছু টপিক দেখবো, সেটা হচ্ছে জাভা অ্যারে, স্পেশালি আমরা অবজেক্টের অ্যারে দেখবো। তো সেটা দেখার জন্য আমরা যেটা করি, আমাদের মেন করি, আমরা মেনেই কাজ করি, অথবা আরেকটাও ক্লাস করতে পারি। আমরা একটা কাজ করি, এর জন্য একটা নতুন করি, আমরা একটা প্রজেক্ট খুলে ফেলি, নিউ প্রজেক্ট। এগুলো স্যার প্র্যাকটিস স্যার আপনি স্যার গুগলে স্যার সার্চ দিলে পাওয়া যাবে, গিগস ফর গিগস স্যার প্রচুর আছে, আমি তো বললাম তোকে, একটা নামও তো বলছি, গিগস ফর গিগস। কেন বলছি জানো? গিগস ফর গিগস এর প্রচুর এক্সাম্পল আছে এবং ক্যাটাগরি করা আছে, প্র্যাকটিস প্রবলেম, এবং বিভিন্ন পরীক্ষার কোশ্চেন পাবা তোমরা। ঠিক আছে, বিভিন্ন যে বাইরের বিভিন্ন যে পরীক্ষা হয়, নিয়োগ পরীক্ষা হয়, ইন্ডিয়ার বিভিন্ন পরীক্ষা আছে, তো সেই কোশ্চেন গুলো তুমি পাবা। হ্যাঁ, ওইখানে যে ধরনের প্রবলেম দেয়, তো ওইগুলো সলভ করলে হবে কি, ওইখানে ট্রিকি কেস তুমি সলভ করতে পারবে। তারপরে দেখবে আউটপুট আছে, ওইখানে অনেক প্রোগ্রামের আউটপুট আছে। তো গিগস ফর গিগস না, তুমি জাস্ট নেটে লিখে সার্চ দাও, এই টপিক লিখে সার্চ দাও, এই রিলেটেড প্র্যাকটিস প্রবলেম, দেখবা প্রচুর পাবা, অনেক লিঙ্ক পাবা। তো আমরা তো এগুলো করেই শিখতাম যখন একটা প্রজেক্ট দিত, কারণ এগুলো সব তো শেখানো সম্ভব না, জাভায় কত কিছু আছে, তোমাকে যদি আমি 1 বছর সব শিখে ফেলা সম্ভব না। তুমি এখানে বেসিক জিনিসগুলো শিখতেছো, তুমি যখন কাজ করতে যাবা অবভিয়াসলি তুমি সিনট্যাক্স ভুলে যাবা, তুমি পারবা না একটা জিনিস, সঙ্গে সঙ্গে গুগল করবা, গুগল করে কাজ করে ফেলবা। আচ্ছা, এখন আমরা অ্যারে করবো। অ্যারে নাম আমরা একটি বানায় ফেললাম, আমরা একটা নতুন প্যাকেজ বানায় ফেললাম।
ল্যাব 8 নামে একটা প্যাকেজ হচ্ছে, অ্যারে নামে একটা ল্যাব 8 বানাচ্ছিলাম। আচ্ছা সমস্যা নেই, রিডিম করে ফেলি, রিডিম করতে মজা লাগে। তারপর করে ফেলি ল্যাব 8, ল্যাব 8 না, আজকে ল্যাব 9। আমাদের হয়ে গেল ল্যাব 9। এই ল্যাব 9 কে আমরা সোর্স থেকে অ্যারে, এর মধ্যে আমরা বানায় ফেলে অ্যারে টেস্ট, এটা মনে কাজ করি। ঠিক আছে, ওকে। তো অ্যারে কি আমরা জানি তাই না? অ্যারে কি বলতো, তোমরা বলো অ্যারে বলতে কি বুঝি, বলো অ্যারে কি? স্যার সেম টাইপের মানে অনেকগুলো কালেকশন তাই না, সেম টাইপের ভ্যারিয়েবল কালেকশন। আর এখন যখন আমরা জাভায় পড়বো বলবো সেম টাইপের যে কোনো কিছু কালেকশন হতে পারে, ভ্যারিয়েবল হতে পারে, এটা কোনো অবজেক্ট হতে পারে, যে কোনো কিছু কালেকশন হচ্ছে আমাদের অ্যারে। তো নরমালি আসলে আমরা অ্যারে কিভাবে ডিক্লেয়ার করি? নরমালি যদি আমরা অ্যারে দেখি, আমরা কি করি বলতো, প্রথমে টাইপ লিখি তাই না? আমি যদি একটা ইন্টিজারের অ্যারে ডিক্লেয়ার করি, ইন্ট, এভাবে লিখতাম না সিতে, ইন্ট এ 10 এভাবে লিখতাম তাই না? এটা একটা অ্যারে। তো এটা দিয়ে কি বুঝাইতো বলতো, এটা দিয়ে কি বুঝাইতো? আমি সি এর সিনট্যাক্স লিখছি, এখন জাভায় জানি অ্যারে। আমরা কি বলতাম যে এটা এ হচ্ছে একটা অ্যারে, নাম দিয়েছি যেটা আসলে ফার্স্ট এলিমেন্টকে পয়েন্ট করে, আর এই অ্যারেতে জায়গা হচ্ছে 10টা, 0 থেকে ইন্ডেক্সিং শুরু 9 পর্যন্ত, এবং এটা হচ্ছে ইন্টিজার ভ্যারিয়েবল গুলোকে হোল্ড করে তাই না? জি স্যার। ওকে, আচ্ছা, তো এইভাবে আমরা অ্যারেকে ডিক্লেয়ার করতাম সিতে তাই না? সি যখন আমরা লিখতাম, সিতে আমরা অ্যারেকে এইভাবে ডিক্লেয়ার করছি, এটা আমাদের সবাই জানি। আচ্ছা, এখন দেখো জাভায় কিভাবে অ্যারে ডিক্লেয়ার করব। যদি আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করি, সিনট্যাক্স হচ্ছে প্রথমে ডেটা টাইপ, ঠিক আছে? প্রথমে কি বললাম, ডেটা টাইপ, এরপর হচ্ছে অ্যারে লিখে থার্ড ব্র্যাকেট শুধু। তাহলে আমি যদি লিখি ইন্ট এ, আমার এই যে এটা দিতে হবে, শেষ। এটাই হচ্ছে জাভাতে অ্যারে। কিন্তু এই অ্যারেতে কিন্তু এখন কোনো অবজেক্ট তৈরি হয় না, এটা আমরা পরে করবো, এটা দেখাচ্ছি ধীরে ধীরে। কিন্তু অ্যারেটা ডিক্লেয়ার করে এইভাবে। বা তুমি ধরো একটু আগে যে ক্লাস তৈরি করলা, যে কোনো একটা ক্লাস যদি হয় তোমার, সেই ক্লাসের যদি অ্যারে তৈরি করো, তুমি মনে করো তুমি বললা একটা ক্লাস বললা স্টুডেন্ট, স্টুডেন্ট ক্লাস বলি আপাতত, স্টুডেন্ট, কোনো প্রপার্টি আপাতত লিখতেছি না, পরে আমরা দেখানোর জন্য লিখবো। এখন যদি আমি অ্যারে ক্লাসে স্টুডেন্ট ক্লাসের একটা অ্যারে তৈরি করতে চাই, তাহলে কি করতে হবে বলো, স্টুডেন্ট, স্টুডেন্ট নাম দিলাম মনে করো স্টুডেন্টস অ্যারে, শেষ। তাহলে এটা কি হলো, একটা স্টুডেন্ট যেটাকে হোল্ড করতে পারে এমন একটা অ্যারে আমার ডিক্লেয়ার হয়ে গেল। এখন তোমরা বলতে পারো যে স্যার অ্যারের সাইজ ডিক্লেয়ার না কেন? অ্যারের সাইজ তখনই লিখবো যখন আমরা অ্যারেটা ক্রিয়েট করব, ঠিক আছে? মানে স্যার এটা কি একটা ক্লাসের অ্যারে স্যার? এটা একটা ক্লাসের অ্যারে, হ্যাঁ, মানে ক্লাসের অবজেক্ট করতে পারবে, ক্লাসের অবজেক্টের অ্যারে, হ্যাঁ, ক্লাসের অ্যারে তো না, ক্লাসের যে অবজেক্টগুলো সেই অবজেক্টগুলো সে হোল্ড করতে পারবে। মানে স্টুডেন্ট ক্লাসে স্যার যে কটা অবজেক্ট আছে সেই কটা অবজেক্ট আমরা রাখতে পারবো। এক্স্যাক্টলি, হ্যাঁ। তারপরে এখন কিন্তু মেমোরিতে কোনো অ্যারে তৈরি হয় না, জায়গা কিন্তু অ্যালোকেট হয় নাই, কিন্তু যেহেতু দেখো থার্ড ব্র্যাকেট আমরা কিছু দেই নাই। এখন মনে করো তোমরা কি করতে যাচ্ছ, ইনস্ট্যান্সিয়েশন অফ অ্যান অ্যারে। এখন এই অ্যারেটাকে ইনস্ট্যান্স তৈরি করতে যাচ্ছ, এই অ্যারেটা বা অ্যারেটাকে পপুলেট করতে যাচ্ছ, বা মেমোরিতে অ্যালোকেট করতে যাচ্ছ অ্যারেগুলোকে। তাহলে যেটা রুল সেটা হচ্ছে, দেখো কি করবে তুমি, এই যে স্টুডেন্টস ইকুয়াল দিবা তুমি, এখানে তুমি লিখবে নিউ স্টুডেন্টস, নিউ দিয়ে আমরা জানি মেমোরি অ্যালোকেট করে, এরপর থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে তোমাকে সাইজ বলে দিতে হবে। মনে করো তুমি বললা 10, তার মানে এখন তোমার কি হয়ে গেল, মেমোরিতে, সরি স্টুডেন্ট ছিল, এখন তোমার মেমোরিতে 10টা স্টুডেন্ট অবজেক্টের সমপরিমাণ 10টা জায়গা তৈরি হয়ে গেল, এবং সেটাকে পয়েন্ট করবে হচ্ছে STS, ঠিক আছে? তাহলে এখন তোমার 10টা স্টুডেন্টের একটা অ্যারে তোমার তৈরি হয়ে গেল। এটা কি বুঝতে পারছি? আচ্ছা, একটু পর আমরা এক্সাম্পল দেখবো, আরো কোড সবই আছে এখানে। প্রথমে একটু সিনট্যাক্সটা দেখে নিই, এরপর দেখাবো, এরপর আমি স্টুডেন্ট অবজেক্ট তৈরি করবো, প্রপার্টি দেবো, এবং এক্সেস করে কিভাবে এক্সেস করতে হয় সবকিছুই বলবো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে, ওকে? তাহলে এখন হচ্ছে আমি মনে করো আমি টু ডাইমেনশনাল অ্যারে তৈরি করতে চাই, তাহলে কি করব? টু ডাইমেনশনাল অ্যারে অনেকভাবেই ডিক্লেয়ার করা যায়। যেমন প্রথমে একটা সিনট্যাক্স দেখো, যে প্রথমে হচ্ছে ডেটা টাইপ, তারপর হচ্ছে তোমার এই যে দুইটা সেকেন্ড ব্র্যাকেট, এটা দিয়ে বোঝায় এটা টু ডাইমেনশনাল, তারপর হচ্ছে নাম, মানে এভাবে করতে পারি আমি। ধরো স্টুডেন্ট, স্টুডেন্ট, এরপর আমি দিলাম এটা, আমি এটা একটা স্টুডেন্টের টু ডাইমেনশনাল অ্যারে হয়ে গেল। আমি একটা নাম দিলাম স্টুডেন্টস, মনে করো নাম দিলাম, এটা হচ্ছে স্টুডেন্টস একটা টু ডাইমেনশনাল অ্যারে হয়ে গেল। মেমোরিতে কোনো জায়গা অ্যালোকেট করা হয় না, নিউ দিয়ে আমাদের করতে হবে, এটা পরে আমরা দেখতেছি। আচ্ছা, এটাকে অন্যভাবে করা যায় ইচ্ছা করলে, স্টুডেন্ট, ঠিক আছে, এদিকেও দেওয়া যায় স্টুডেন্টস, অনেকভাবে করা যায়, তুমি যেভাবে করো এভাবে করা যায়। এটা কেন এরর দিল দাও দেখতো। ও আচ্ছা, এই নামে তো লিখে ফেলছি, হ্যাঁ অলরেডি এই নামে ভ্যারিয়েবল আছে।
স্টুডেন্টস 1 লিখলাম ধরো, মনে করো একই নামে তো দুটো হইতে পারবে না। আচ্ছা, এরপর হচ্ছে তোমার আরো অনেক ওয়ে আছে, তুমি ইচ্ছা করলে এভাবে লিখতে পারো স্টুডেন্টস। আচ্ছা, এখান থেকে দেখাই দেবো, লিখার দরকার নেই, পরে পরে দেখাই দেবো, তোমরা বুঝো। এই ইচ্ছা করলে তুমি কি করতে পারো, তুমি স্টুডেন্টস লিখে পরে দুটো ব্র্যাকেট দিতে পারো। আবার ইচ্ছা করলে তুমি এইভাবেও লিখতে পারো, যে প্রথমে তুমি লিখলা স্টুডেন্টস, তারপর একটা ব্র্যাকেট, তারপর স্টুডেন্টস মানে ভ্যারিয়েবলের নাম, তারপর একটা ব্র্যাকেট, এটাও অ্যালাউ। এই যে 4 ভাবে আছে, 4 ভাবের যে কোনো এক ভাবে তুমি কি করতে পারো, 2 ডাইমেনশনাল অ্যারেকে ডিক্লেয়ার করতে পারো। 4 টাইম মুখস্থ রাখার কোনো দরকার নাই, তোমার যে জিনিসটা মাথায় থাকে সবচেয়ে প্রচলিত যেটা সি এর মতো আমাদের কোনটা, এটা না থার্ডটা, না থার্ডটা কিন্তু আমাদের সি এর মতো, সি তে কিন্তু এইভাবে আমরা করতাম, তাই না? একটা মনে রাখলে হবে, 4টা সবসময় আমার মাথায় থাকে তা না, মানে এগুলো সব মনে রাখার দরকার নেই তোমার, তুমি যেটা ইউজ করো সেটা মাথায় রাখলে হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ওকে, প্রথমটা অনেক বেশি ইউজ হয়, আর বললাম তো থার্ডটা তো একদম আমাদের খুবই কমন একটা সিনট্যাক্স, এভাবে তো আমরা আসলে করেই আসছি, ঠিক আছে? আর এখানে ইনিশিয়ালাইজ করার রুল কি, আগের মতোই, তুমি প্রথমে লিখবা ডেটা টাইপ, তারপর তোমার এটা লিখবা ওই আগে যেভাবে লিখতা সেটা লিখে তোমার ইকুয়াল দিয়ে দিতে হবে হচ্ছে। আচ্ছা, এটা একটু দেখো, ইনিশিয়ালাইজটা একটু দেখো, এখানে একটু আছে, তোমার ইনিশিয়ালাইজ করার রুলটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা খেয়াল করো। তুমি একটা স্টুডেন্ট ডাইমেনশনাল অ্যারে করলা, মনে করো স্টুডেন্ট টাইপের একটা অ্যারে করলা, ডেটা টাইপ, তাই না? তারপর তুমি আগে কি করতা, 1 ডাইমেনশনাল অ্যারের জন্য তুমি দেখছো স্টুডেন্ট, তুমি একটা নাম দিছো ধরো স্টুডেন্টস, ইকুয়াল দিয়ে তুমি নিউ দিছো, তাই না? নিউ দিয়ে নিউ স্টুডেন্টস দিয়ে তুমি নিউ স্টুডেন্ট দিয়ে তুমি এটা দিয়ে দিছো, তাহলে 1 ডাইমেনশনাল হয়ে গেছিল। এখন তোমার মনে হতে পারে স্যার তাহলে 2 ডাইমেনশনাল করলে আমি তো এখানে এটা দিয়ে চালিত হয়ে যাবে, বাট দেখো এরর দিচ্ছে। কেন এরর দিচ্ছে দেখো, বলতেছে কি যে অ্যারে ডাইমেনশন মিসিং, মানে যখন তুমি এইখানে কিছু বলো নাই, ও আসলে তো বুঝতেছে না যেটা 1 ডাইমেনশনাল না 2 ডাইমেনশনাল, এই জন্য কিন্তু ও 1 ডাইমেনশনালি ধরে নিচ্ছে, এবং 1 ডাইমেনশনাল ধরে নিয়েই কিন্তু সে ঝামেলা করে ফেলতেছে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমার কি করতে হবে, এটা যেহেতু 2 ডাইমেনশনাল এখানে বুঝাই দিতে হবে। তুমি যদি এরকম দিয়ে দাও, ব্র্যাকেট দিয়ে দাও প্রথমে, তাহলে কিন্তু সে বুঝবে। আচ্ছা, এখানে সাইজ বলতে হবে অবশ্যই 10, এখানে খালি থাকা যাবে না 10। এখানে কেন খালি রাখা যাবে না, কারণ এখানে নিউ দিয়ে তুমি অ্যাকচুয়ালি কি করতেছো, মেমোরি অ্যালোকেট করতেছো, তাই না? যেহেতু তুমি মেমোরি অ্যালোকেট করতেছো, সেই জন্য তোমার এটা কিন্তু ফাঁকা রাখা যাবে না, এখানে তোমার ডাইমেনশন বলে দিতে হবে, সাইজ বলে দিতে হবে, এবং সাইজ অবশ্যই ইন্টিজার হতে হবে, কিন্তু এটা ইন্টিজার ছাড়া অন্য কিছু তুমি বলতে পারবা না। ওকে, বুঝতে পারছি? এগুলো না বোঝার কিছু নেই আসলে, তাই না? সিনট্যাক্স অনেক সময় গন্ডগোল করে ফেলবা, করতে করতে শিখে যাবা। আচ্ছা, কিছু জিনিস আছে পরে আমি একটু দেখে নিই, দাঁড়ো, এটা আমি আগে খেয়াল করে নেই, ইয়ে তো এখন পাঠালো, পরে দেখে বলতেছি ইস্যুগুলা, পরে স্লাইডে বোধহয় আছে এক্সাম্পল গুলা। আচ্ছা দেখো, এখানে হচ্ছে এরপর যদি তুমি 3 ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করতে চাও, সেটারও দেখো যে বিভিন্ন ভাবে করা যায়, সেটা দেখানো হয়েছে, এবং সেটাও ইনিশিয়ালাইজ কিভাবে করে সেই জিনিস দেখানো হয়েছে। একইভাবে 2টা প্যাকেট 3টা প্যাকেট হবে এখানে ডাইমেনশন বোঝানোর জন্য আর কি, ঠিক আছে? তো আমরা এরপর কিছু এক্সাম্পল দিয়ে জিনিসগুলো ক্লিয়ার হই। আচ্ছা, এই যে দেখো অ্যারে টেস্ট করেছে, যে জিনিসগুলো একটু আগে দেখালাম সেটাই 1D অ্যারে তৈরি করে দেখানো হয়েছে, ঠিক আছে? যে প্রত্যেকটাই তো আমরা আসলে দেখছি, তাই না? এটা তো প্রত্যেকটা আমরা জানি যে একটা ইন্টিজার অ্যারে তৈরি করেছে, তো ইন্টিজার অ্যারে কিভাবে আমরা তৈরি করতে পারি সেটাই দেখাইছে, ঠিক আছে? যেমন এই দুটো জিনিস একটু দেখো, আমি ইচ্ছা করলে কি করতে পারি, যখন অ্যারে ডিক্লেয়ার করলাম তখন ইনিশিয়ালাইজ করতে পারি। মনে করি ইন্ট অ্যারে আমি একটা ডিক্লেয়ার করলাম, ইন্টিজার অ্যারে, এখন যদি ইনিশিয়ালাইজ করতে চাই আমি এভাবে ইনিশিয়ালাইজ করতে পারবো, নিউ ইন্ট ব্র্যাকেট দিয়ে আমি বলতে পারবো 100টা ইন্টিজার হোল্ড করতে পারবো, এবং একটা অ্যারে হয়ে গেল। আবার ইচ্ছা করলে ডিক্লেয়ার করে, যদি আগে ডিক্লেয়ার করে ফেলি সেটা করতে পারি, ইন্ট মনে করে আমি বললাম অ্যারে, এটা বললাম, বলে তারপর আমি কি করতে পারি, অ্যারে বলা যাবে না অবশ্যই, অ্যারে একবার বলেছি, এটা অ্যারে 1, তাহলে আমি বলতে পারি অ্যারে 1 ইকুয়াল নিউ ইন্ট 1, তাহলে কি হলো 1 ডাইমেনশনাল অ্যারে আমরা ডিক্লেয়ার করে ফেললাম। এরপর যেটা আসছে একইভাবে দেখো, একটা লুপ চালিয়ে দেখানো হয়েছে, এই যে আমরা একটা এমপ্লয়ি ক্লাস তৈরি করে এমপ্লয়ি টেস্ট এমপ্লয়ি বলছে, বাট এখানে নরমাল ইন্টিজার অ্যারে দেখাচ্ছে, আমরা স্টুডেন্ট অ্যারে দিয়ে ওই জিনিসটা করতে পারি। আমরা স্টুডেন্ট অ্যারে দিয়ে দেখাই তোমাদের, যেহেতু স্টুডেন্ট ক্লাসটা আমি এত কষ্ট করে বানাইলাম, স্টুডেন্ট ক্লাস দেখে এখানে দেখানো হয়েছে, একটু দেখে নিই। আচ্ছা, আমি দেখি, অসুবিধা নেই, কি কথা, দেখলেই হলো, সহজ স্লাইডে তো আছে। তো স্টুডেন্ট ক্লাস দিয়ে আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা একটা যেটা করি, তো অনেকগুলো ওয়ে এখানে বলছে, আসলে এখানে মেইনলি দেখানো হচ্ছে যে কিভাবে তুমি কি করতে পারো, একটা অ্যারেকে কিভাবে পপুলেট করতে পারো। তুমি তো অ্যারে বানাইলা, এখন মনে করো চাচ্ছ তুমি অ্যারেকে পপুলেট করতে, ঠিক আছে? তো সেই জিনিসটা তুমি আসলে কিভাবে করতে পারো, তো সেই জিনিসটা দেখানো হচ্ছে। দেখো, আমরা একটু এখানে দেখি, সব আসলে কোড না করি, এগুলো খুব ইজি। হ্যাঁ, এগুলো এখান থেকে বুঝি, আমরা দরকার একটা বড় জিনিস কোড করে দেবো, প্রত্যেকটা জিনিস আসলে তোমরা এগুলো বোঝো পারো, আর যদি কোনটা সমস্যা হয় বললো আমি না কোড করে দেখাবো। তাহলে এখানে কি করছি দেখো, খুবই সিম্পল কাজ করছি, আমরা একটা ইন্টিজার অ্যারে তৈরি করেছি ইন্ট নাম্বার নামে,
এবং সেটা হচ্ছে সাইজ হচ্ছে 5, তাই না? একটু আগে যে সিনট্যাক্স তৈরি করলাম সেটা আমরা ইউজ করেছি। তো এরপর আমরা কি করেছি, ওই বাংলা নিয়মে অ্যারের 0 ওই আগের মতোই এক্সেস হবে 0 থেকে শুরু হবে, ইন্ডেক্স শেষ হবে কত থেকে বলতো 0 থেকে 4 পর্যন্ত। তাহলে প্রত্যেকটা ভ্যালুগুলো আমরা ম্যানুয়ালি অ্যাসাইন করেছি। এরপর কি করেছি আমরা, এরপর এই অ্যারেটাকে ট্রাভার্স করেছি আমরা। তো ট্রাভার্স কিভাবে করেছি, আই কন্ট্রোল ভ্যারিয়েবল 0 থেকে স্টার্ট করেছি, নাম্বার অ্যারে ডট লেন্থ পর্যন্ত গিয়েছে, লেন্থ পাবে সে 5 এবং কি হবে আই এর ভ্যালু প্লাস প্লাস করেছে। তাহলে প্রতি ক্ষেত্রে কি করবে, প্রত্যেকটা ইন্ডেক্স সে অ্যাক্সেস করতে পারবে। তাহলে এটা হচ্ছে একটা ওয়ে অ্যারেকে ইনিশিয়ালাইজ করা। এটা কি কোড করে দেখাইতে হবে? হ্যালো, নো স্যার। এটা তো বুঝতে পারছো তাই না, খুবই সহজ জিনিস, এগুলো করছো আগে তোমরা। আচ্ছা সেকেন্ড ওয়েটা কি দেখাইছে দেখো তো। দেখেন ইচ্ছা বলে স্যার লেন্থের ভেরিয়েবলটা কোথায় ছিল স্যার? ও লেন্থের ভ্যারিয়েবল অটোমেটিক্যালি আমি শোনো, এই যে নাম্বার কি একটা, আমার নাম্বার তো একটা অ্যারে না, জি স্যার। তো অ্যারে যত আমি লেন্থ যখন বলবো এগুলা ইয়ের মধ্যে আছে, ওই যে আমরা দেখছি না, তো প্রত্যেকেই তো তোমার প্রত্যেকটা ইয়ে কি করে, তোমার প্রত্যেকটা ভ্যারিয়েবল যে ইন্টিজার ভ্যারিয়েবল বা ইয়ে, তারা তো কোন একটা ক্লাসকে আসলে কি করে, অবজেক্ট ক্লাসকে ইনহেরিট করে, তাই না? তো ওর মধ্যে আসলে দেয়া আছে লেন্থ, এই প্রপার্টিটা দেয়া আছে ওই অবজেক্ট, মানে ইন্টিজার অবজেক্টের মধ্যে। হ্যাঁ ইন্টিজার যে অবজেক্ট, মানে ইন্ট আর ইন্টিজারের মধ্যে পার্থক্য বলতে পারবা? ইন্ট একটা হচ্ছে ইন্ট এ আর একটা হচ্ছে ইন্টিজার এ। স্যার একটা প্রিমিটিভ টাইপ স্যার, একটা প্রিমিটিভ টাইপ আর একটা হচ্ছে কি অবজেক্ট, তাই না? অবজেক্ট, জি স্যার। ইন্টিজার টাইপের অবজেক্ট। তো এই যে ইন্টিজার টাইপের যে অবজেক্ট তার মধ্যে কিন্তু অনেক প্রপার্টি আছে, অনেক মেথড দেয়া আছে, স্ট্যাটিক মেথড দেয়া আছে, অনেক প্রপার্টি দেয়া আছে, ঠিক আছে? ওটা অটোমেটিক্যালি ইনহেরিট করে। ওকে, তেমনি এই জিনিসগুলো না হয় পরে অন্যদিন একটু ক্লাসে দেখাবো, আমার একটু দেখে নিতে হবে, আমি সব প্যারেন্ট ক্লাসগুলো ভুলে গেছি বা মেথডগুলো কি কি আছে সেটা ভুলে গেছি। আচ্ছা শেয়ার কি অফ হয়ে গেল? না স্যার। না না আছে। আচ্ছা ওটা আমি একটু দেখে পরে বলবো না, বাট এই যে তোমার কোশ্চেন ছিল এই লেন্থটা কোথেকে পাইলো, তাই না? লেন্থটা সে অটোমেটিক পেয়ে গেছে, যেহেতু এই নাম্বারটা হচ্ছে একটা অ্যারে, এর মধ্যে লেন্থ নামে একটা প্রপার্টি আছে, এবং সেই লেন্থ প্রপার্টিটা আসলে কি তোমাকে কি প্রোভাইড করে, এই যে অ্যারেটা আছে তোমার ইন্টিজার অ্যারে, এই অ্যারে লেন্থ প্রোভাইড করে, ঠিক আছে? এটা তুমি লিখো না, এটা অটোমেটিক্যালি এখানে আছে। আচ্ছা তাহলে এটা হলো, তার মাধ্যমে আমরা আসলে কি করলাম, আমরা এটাকে প্রিন্ট করে দিলাম। তাহলে এটা আমরা বুঝে গেলাম। তো এরপর যেটা, এরপর হচ্ছে তোমার আরেকটা ওয়ে দেখাচ্ছে। তো আরেকটা তুমি কিভাবে করতে পারো, তার প্রথম সেকেন্ড ওয়েটা আমরা কি দেখলাম, যে আমরা জাস্ট আগে যেমন সিতে অ্যারে আমরা ইনিশিয়ালাইজ করতাম, জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভ্যালুগুলোকে কমা সেপারেট করে দিতাম, এখানে ঠিক একইভাবে সেটা আমরা করতে পারি, সেই জিনিসটা আমরা দেখলাম। তারপরে দেখো আরেকটা ওয়ে দেখাচ্ছে, ইচ্ছা করলে তুমি কি করতে পারো, নিউ কিওয়ার্ড দিয়ে একবারে তুমি এভাবে করে দিতে পারো, নিউ ইন্ট বলে এখানে তুমি সাইজ দেখো বলো নাই, সাইজ না বলে তুমি একটা লিস্ট আকারে দিয়ে দিতে পারো, মানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার মধ্যে এলিমেন্টগুলোকে কমা সেপারেট করে দিতে পারো, এটা একটা ওয়ে অ্যারে ইনিশিয়ালাইজ করা। অনেক রকম ওয়ে আছে যা করা যায়, এটাও সাপোর্টেড। তারপর এখানে কিন্তু তুমি সাইজ বলো না, ইন্ট এখানে 10 1 2 3 4 5টা আছে, ইন্ট এখানে কিন্তু 5 তুমি বলো নাই, ঠিক আছে? এভাবে কিন্তু কাজ করবে, সেই জিনিসগুলো দেখানো হচ্ছে, তোমরা এই কোডগুলো রান করে দেখো তাহলে হবে। আচ্ছা এখানে কিছু রং ওয়ে বলা আছে, তুমি যেভাবে আসলে করতে পারো না, সেই রং ওয়ে গুলো একটু দেখি আমরা প্রত্যেকটা অ্যানালাইসিস করি। যেমন বলছো তুমি এভাবে করতে পারো না, দেখো তুমি কি করলা, ইন্ট নাম্বার ইকুয়াল নিউ ইন্ট তুমি 5 করলা, এখন তুমি নাম্বার ইকুয়াল দিয়ে কিন্তু তুমি ইয়ে করতে পারবে না। এটা কেন করতে পারবে না বলো তো, এটা কেন ভুল হচ্ছে বলো তো, তোমরাই বলো। কারণ এটা শুধুমাত্র তখনই অ্যালাউড যখন তুমি ইনিশিয়ালাইজ করতেছো, মানে ডিক্লেয়ার করার সময় যখন ইনিশিয়ালাইজ করছো তখনই তুমি এটা করতে পারবা, ঠিক আছে? তুমি ইন্ট নাম্বার লিখে ইকুয়াল দিয়ে দিতে পারতা, যেমন একটু আগে আমরা দেখে আসলাম যেটা, এই যে এখানে দেখে আসলাম যেটা, দেখো ইন্ট নাম্বার ফার্স্ট ব্র্যাকেট ইকুয়াল দিয়ে আমি ইনিশিয়ালাইজ করতে পারি, কিন্তু আমরা এটা অ্যালাউড না। তুমি প্রথমে তৈরি করলে তারপর একবার সব ইনিশিয়ালাইজ করে দিবা, এটা কিন্তু এখানে অ্যালাউড না। এই ধরনের কাজ ইয়েতে করা যায়, পাইথনে করা যায় এখানে, কিন্তু তোমার জাভাতে এটা কিন্তু অ্যালাউড না। আচ্ছা তারপর দেখো একইভাবে কিন্তু এটাও অ্যালাউড না, ঠিক আছে? যে তুমি প্রথমে ডিক্লেয়ার নিউ ইন্ট 5 তুমি তৈরি করলা, তারপর নাম্বার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তুমি লিস্ট দিলা, সেটাও তুমি করতে পারবে না। তুমি এরপর তুমি ইনিশিয়ালাইজ কিভাবে করতে পারবে, তোমার একটা একটা করে এলিমেন্ট করতে হবে, 0 তে একটা তুমি ইনসার্ট করবা, 1 এ করবা, 2 তে করবা, সেভাবে করতে হবে, তুমি এটা একবারে করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা একইভাবে দেখো 3 নাম্বারটা বলতেছে এটাও অ্যালাউড না, মানে এগুলো হচ্ছে রং সিনট্যাক্স গুলো দেখানো হচ্ছে, এগুলো করা যাবে না। তুমি ইনিশিয়ালাইজেশন যখন তুমি ডিক্লেয়ার এবং ইনিশিয়ালাইজেশন একসাথে করবা তখনই তুমি করতে পারো, যেটা আমাদের এই যে ফার্স্ট এর ওয়েতে যেটা ছিল এটা, কিন্তু তুমি এখানে ডিক্লেয়ার করলা তারপর ইনিশিয়ালাইজ করলা, সেটা তুমি করতে পারবে। ইউজার ইনপুট ফর অ্যারে এলিমেন্টস, এটা আমরা দেখি আমরা কি করতে পারি, ইচ্ছা করলে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েও অ্যারেকে পপুলেট করতে পারি, এটা কিন্তু আমাদের আসলে বেশি লাগবে ইউজ করা। তো সেক্ষেত্রে আমরা কি করছি দেখো, আমরা এটা যদি আমরা কোড করে তোমাদের দেখাই,
ধরো আমরা একটা তৈরি করলাম, এটার নাম দিলাম। এখন আমরা মনে করি ইউজারের কাছ থেকে আমরা এটা তৈরি করব। আচ্ছা, ইউজার কাছে তৈরি করার জন্য আমরা কি করতে হবে, ইউজার কাছে ইনপুট নিতে হবে। ইনপুটের জন্য আমরা স্ক্যানার ক্লাস ইউজ করে নিতে পারি। ইনপুট হচ্ছে নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। ঠিক আছে, এটা পাচ্ছে না কেন বলতো, এটার প্যাকেজটা আমাদের ইম্পোর্ট করা হয় না, আমরা ইম্পোর্ট করে দিই অ্যাড ইম্পোর্ট ফর java.util.scanner। ওকে, চলে আসলো। এখন স্ক্যানার থেকে আমরা একটা করে ইনপুট নিব, মানে ইনপুট নিয়ে এটাকে পপুলেট করব। ঠিক আছে, তো কিভাবে পপুলেট করতে পারি, প্রথমে এর সাইজটা ইনপুট নিয়ে নেই। তাহলে আমরা ইউজারকে একটা মেসেজ দিতে পারি, এস আউট দিয়ে বললাম এন্টার দা অ্যারে সাইজ, বলে আমরা আসলে কি করলাম, ইন্ট অ্যারে সাইজ, আমরা এটা বলে দিলাম ইনপুট ডট নেক্সট ইন্ট, যেখানে আছে দেখো নেক্সট ইন্ট। এই ফাংশনের মাধ্যমে আমরা একটা ইন্টিজার ইনপুট নিতে পারি ওই স্ক্যানার থেকে। নিলাম, নিয়ে আমরা এখন এটার মাধ্যমে অ্যারেটাকে ডিক্লেয়ার করতে পারি। কিভাবে করতে পারি, ইন্ট অ্যারে। এখানে একটা জিনিস দেখো, সিতে বলো তো ভ্যারিয়েবল দিয়ে কি অ্যারে সাইজ ডিক্লেয়ার করা যায়? তো বলো দেখি, তোমরা তো মাত্র সি পড়ে আসছো, আমি তো ভুলে গেছি অনেকদিন। সিতে কি এটা করা যায়? তো জি বলে না স্যার, কেন কেউ? করা যেত স্যার। যাই তো, হ্যাঁ হ্যাঁ, সিতেও যাইতো এটা। তাহলে আগে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে, আগে ডিক্লেয়ার করে নিতে হবে, হ্যাঁ, করে তারপর সেটা দিয়ে অ্যারে সাইজটা ইনিশিয়ালাইজ করতে পারতাম। আচ্ছা, এখানে করা যায় সেটা। তাহলে নিউ ইন্ট, এই যে আমরা একটা ভ্যারিয়েবল দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, তার মানে ইউজার যেটা ইনপুট দিবে সেই অনুযায়ী অ্যারে সাইজটা এখন কাজ করবে। আচ্ছা, এখন আমরা একটা ফর লুপ লিখে ফেলি। ফর তোমার হচ্ছে int i ইকুয়াল 0, মনে করো আমরা অ্যারেতে অ্যারে সাইজ যেটা ইনপুট দিবে সে কটা এলিমেন্ট দিব আর কি। i লেস দেন আমরা দেখব হচ্ছে অ্যারে সাইজ কিনা। তাহলে এখন হচ্ছে প্রিন্ট করছে একটা এলিমেন্ট, এখানে i+1 কেন দিচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো। i+1 দিচ্ছে কারণ 0 থেকে শুরু হয়, আমরা প্রথম এলিমেন্টকে 1 হিসেবে দেখাতে যাচ্ছি, এজন্য প্রত্যেকটাকে এক করে যোগ দিয়ে দিচ্ছে ওরা। তারপর হচ্ছে আবার দিয়েছে প্লাস করে, কি করলো ওরা, আমরা প্লাস করে একটু সেমিকোলন দিয়েছে, ফরম্যাটিং করেছে সব সাথে কোলন দিয়ে। এখন আমরা এলিমেন্টটাকে প্রিন্ট করব। ইনপুট দিতে বলতেছে তোমার কাছে, চাচ্ছে হচ্ছে অ্যারেতে ইনপুট নিব আমরা। অ্যারে তাহলে i ইকুয়াল হচ্ছে আমাদের স্ক্যানার অবজেক্ট আগেই ক্রিয়েট করা আছে ইনপুট নামে, ইনপুট ডট নেক্সট ইন্ট দিয়ে দিলেই হবে, ইন্টিজার অ্যারে যেহেতু। আচ্ছা, এখন যদি আমি এটাকে রান করি, রান ফাইল, তোমার কাছে অ্যারে সাইজ চাচ্ছে, তুমি মনে করে দিলা হচ্ছে 5, and তুমি ফার্স্ট এলিমেন্ট দাও, ফার্স্ট এলিমেন্ট 12, সেকেন্ডটা তুমি দাও 13, তারপরটা হচ্ছে 45। তারপর তোমার এলিমেন্টগুলো তোমার কাছে ইনপুট নিয়েছে, ঠিক আছে, লুপ চালিয়ে। তারপর তুমি ইচ্ছা করলে এটা প্রিন্ট করো, দেখতে পারো। আচ্ছা, তো এটা তো আমরা করে ফেললাম। এটা করার পরে তারপর যেটা করা হয়েছে, 2 ডাইমেনশনাল অ্যারে কিভাবে ইনিশিয়ালাইজ করে সেটা দেখানো হয়েছে। সেটা সি এর মতোই, সিতে এভাবে করা হতো। তুমি ইচ্ছা করলে কি করতে পারো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিস্ট আকারে দিয়ে দিতে পারো, সেখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবার ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ধরো এটা 2 ডাইমেনশনাল একটা অ্যারে, তুমি চাচ্ছ মনে করো এটা ডাইমেনশন হচ্ছে 3x3, মানে 3টা রো 3টা কলাম হবে, এরকম চাচ্ছ। তাহলে 3টা দেখো তো, আমি 3টা রো বানিয়েছি, মানে 3টা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 3টা এলিমেন্ট, এরকম 3টা মানে ফার্স্ট ব্র্যাকেটের আবার একটা ইয়ে আর কি কমা সেপারেট করে দিয়েছি। তাহলে এটা একটা 3x3 অ্যারে হয়ে যাবে। দেখো পরে যখন আমরা প্রিন্ট করব 2টা লুপ চালাতে হবে, যেহেতু 2 ডাইমেনশনাল অ্যারে 2টা লুপ চালাতে হবে এটা করব। আচ্ছা, এই যে এই জিনিসটা দেখাইছে যেটা ইন্ডেক্সিং কেমন হয় সেটাও তোমরা জানো, যে এই দিকে হচ্ছে রো যদি আমরা বলি 0 থেকে 2 পর্যন্ত, কলাম হবে 0 থেকে 2 পর্যন্ত। তাহলে ফার্স্ট একটা হচ্ছে রো, তারপর হচ্ছে কলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 0 0, তারপর 0 নম্বর রো, প্রথম রো প্রথম কলাম, তারপর 0 1 0 2 এইভাবে যায়, ঠিক আছে। এটাকে বলা হয় কি বলতো, রো মেজর অর্ডার নাকি কলাম মেজর অর্ডার? এটাকে বলা হয় কলাম মেজর অর্ডার, কারণ কলাম অনুযায়ী তুমি কিন্তু ট্রাভার্স করতেছো। দেখো এই বরাবর যাওয়া মানে কি, প্রত্যেকটা কলামকে তুমি ট্রাভার্স করতেছো না, কলাম 0 কলাম 1 কলাম 2, তারপর আবার কি কলাম 0 কলাম 1 কলাম 2, কলাম 0 কলাম 1 কলাম 2, এটাকে বলে
শাওন আছো? জি স্যার। আচ্ছা আমি কি ঠিক বলছি অর্ডারটা? মাঝে মাঝে এটা আমার ভুলে যায়। এটা কি কলাম মেজর না? এটা মনে হয় র মেজর স্যার, আমরা এটা রো জেনারেল মেজর, যেটা হ্যাঁ করি এটা এটা র আমার কাছে মেজর। কনফিউশন লাগতেছিল। হ্যাঁ তাহলে এটাকে রো মেজর বলে না, রো রো বরাবর যাচ্ছে দেখে। র বরাবর যাচ্ছে। হ্যাঁ জি স্যার। এটা হচ্ছে রো মেজর, মানে প্রত্যেকটা রো মানে রোটাকে ফিক্স রেখে এভাবে মনে রাখো, রো মেজর মানে রোটা ফিক্স থাকবে। তাহলে 0 নাম্বার রো ফিক্সড, কলাম চেঞ্জ হচ্ছে, কলাম 0 কলাম 1 কলাম 2, তাহলে এটা হচ্ছে তোমার রো মেজর। আর কলাম মেজরে কি হতো, কলাম ফিক্স থাকতো, যে তুমি 0 নাম্বার কলামে এই বরাবর যেতা, যে রো 1 রো 0 রো 1 রো 2, তারপর তুমি যেতে আবার কলাম 1 এ, কলাম 1 ফিক্সড, এটা হচ্ছে কলাম মেজর। রো মেজর মানে রো ফিক্সড, কলাম মেজর মানে কলাম ফিক্সড। আচ্ছা, ইউজিং অ্যারে অ্যাজ মেথড প্যারামিটারস, মানে কোন মেথডের প্যারামিটার হিসেবে কিভাবে অ্যারেকে পাঠানো যায় সেটা যদি আমরা দেখি। দেখো ওটা আগের মতোই, জাস্ট তুমি নরমালি কি করতে, কোনো মেথডের প্যারামিটার হিসেবে পাঠাইতে হলে তুমি কি করতে, ওখানে ডিক্লেয়ার করতে, ডিক্লেয়ার এখানে অ্যারে যেভাবে ডিক্লেয়ার করে সেটা লিখতে হবে। যেমন দেখো আমাদের, আমি যদি এই যে মিন ভ্যালু ইন অ্যারে, এটা যদি আমি প্রিন্ট করতে চাই, এখানে প্রথমে কি করছি এটা তো বুঝতে পারতেছো, একটা ইন্টিজার অ্যারে নিয়েছি, সেটাকে আমরা 5টা ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করেছি। এরপর এই মেনের মধ্যে আমরা একটা স্ট্যাটিক মেথড লিখেছি মিন ভ্যালু অ্যারে। তো এই মিন ভ্যালু অ্যারেকে আমরা কি করেছি, অ্যারেটা দিয়ে দিয়েছি প্যারামিটার হিসেবে, এবং এটাকে রিসিভ করার জন্য কি করতে হবে, অ্যারের যে ডিক্লেয়ার যেমন করে ইন্ট অ্যারে ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু ফার্স্ট ওয়ান ডাইমেনশনাল অ্যারে আমরা ডিক্লেয়ার করেছি, তাহলে যেটা হবে, আমি যে নাম্বার নামে যে অ্যারেটা তৈরি হয়েছে মেমোরিতে, সেটা এখন পয়েন্ট করবে হচ্ছে ARR যে ভ্যারিয়েবল, এটা পয়েন্ট করবে। তারপর তুমি কি করতে পারবা, আগে যেভাবে ম্যানিপুলেট করতে এইভাবে এখন একইভাবে কি করতে পারবে, অ্যারেকে ম্যানিপুলেট করতে দিতে পারবা। ঠিক আছে, এবং লাস্টে তুমি কি করছো, তুমি আসলে প্রিন্ট করে দিচ্ছ। বুঝতে পেরেছি সবাই? এটা কি ক্লিয়ার হয়েছে? কোডটা এগুলো কিন্তু সি এর মতোই, একই রকম, নতুন কিছু নাই, এই জন্য কোড করে দেখাচ্ছি না। সেটা যদি বুঝতে পারি আমরা, ইউজিং অ্যারে অ্যাজ রিটার্ন টাইপ অফ মেথড, রিটার্ন টাইপ হিসেবে কিভাবে ইউজ করা যায় সেটা দেখিয়েছে। এটা অলরেডি আগেরটা আমরা করে আসছি, দেখো আগের না, আগেরটা করি না, আগে হচ্ছে মিন প্রিন্ট করছি। ইচ্ছা করলে আমরা কি করতে পারি, রিটার্ন করে দিতে পারি একটা অ্যারেকে। যেমন এখানে দেখো সর্ট করেছে একটা অ্যারেকে, এবং সর্ট করার জন্য এখানে দেখো এটা কি অ্যালগরিদম বলো দেখি কেউ, তোমরা কি সর্টিং পড়েছো সিতে? এটা কি সর্ট বলো? বাবল শর্ট। এটা কি বাবল সর্ট? ভালো করে খেয়াল করে দেখো, দেখি কে বলতে পারে। বলো দেখি, এটা বলতে হবে। বাবল সর্ট কেন বলো, বাবল সর্টে কি করে? ওরা মনে স্যার এগুলো করেনি স্যার, ওদের ডাটা করে না, আচ্ছা ঠিক আছে, তাহলে আর এদিকে না যাই। যাই হোক, এটা হচ্ছে সর্টিং করা হচ্ছে। এটা সর্ট না, ইনসারশন সর্ট না? তানভীর, তো মনে হয় ইনসারশন সর্ট। দেখো প্রত্যেকে 0 নাম্বার পজিশনই করতেছি, পুরো ট্রাভার 0 প্লাস i প্লাস 1 থেকে করে আমরা কি করলাম, যে এর i নাম্বার পজিশনের ভ্যালুটাকে ফিক্স করতেছি, তারপর আবার নেক্সট পজিশন থেকে ট্রাভার্স করতেছি। আচ্ছা যাই হোক, এখন সর্টিং বাবলই নিয়ে মনে হয় স্যার, যে টেম্পোরারি ভ্যারিয়েবল নিয়ে ট্রান্সফার করতেছে স্যার। এটা কি করতেছি, পাশাপাশি দুইটাকে কি আমরা হ্যাঁ চেক করতেছি, তাই না? আচ্ছা ঠিক আছে, সর্টিং নিয়ে তোমরা বিস্তারিত পড়বা, এদিকে এখন না যাই। বাট সর্টিং করার আসলে কি হয়, মেন যে প্রিন্সিপাল, সর্টিং আসলে কি করে, কম্পেয়ার করে, তাই না? সর্ট করা মানে কি, যদি আমি বলি ছোট থেকে বড় সাজাও, তার মানে একটা এলিমেন্টকে তার পরের এলিমেন্টের সাথে তুমি কম্পেয়ার করবা। তো কম্পেয়ার করে তুমি আসলে কি করবা, সোয়াপ করবা, তাই না? মানে স্থান অদল বদল করবা। মানে এক একটা অ্যালগরিদম এক এক স্ট্র্যাটেজিতে কাজ করে। তো সেই স্ট্র্যাটেজি গুলো অনুযায়ী বাবল সর্ট অথবা ইনসারশন সর্ট, তারপর আরো অনেক রকম সর্ট আছে, এগুলো তোমরা পড়বা, বিস্তারিত পড়বা ডেটা স্ট্রাকচার। ঠিক আছে, তো এখানে সেই সর্টিং একটা সর্টিং অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো এই সর্টিং অ্যালগরিদমে প্রথমে কি করে, এখানে দুইটা লুপ কেন চলতেছে, তো দুইটা লুপ এই জন্য চলতেছে কারণ ওই যে বললাম যে একটা এলিমেন্টকে তার পরের এলিমেন্টের সাথে কম্পেয়ার করতে হবে। তো দেখো প্রথমে i এর ভ্যালু, একটা ভ্যালু নিয়ে ঢুকতেছি আমরা সেকেন্ড লুপে, i এর ভ্যালু 0 নিয়ে ঢুকতেছি, এরপর j এর ভ্যালু i প্লাস 1 থেকে শুরু করেছি, তার মানে তার পরের পজিশন থেকে আমরা আসলে কম্পেয়ার করতেছি। ঠিক আছে, তাহলে দেখো i কে আমরা কি করতেছি, i কে প্রথমে 0 থেকে শুরু করছি, তাহলে j এর ফার্স্ট ভ্যালু কত হবে, 1, তাহলে 0 এর সাথে আমি 1 কে কম্পেয়ার করতেছি। কম্পেয়ার করে যদি তোমার বড় হয়, মানে এটা দেখো, যদি অ্যারের আইটা যদি গ্রেটার দেন হয় অ্যারের জে, তার মানে প্রথম এলিমেন্টটা যদি দ্বিতীয় এলিমেন্টের চেয়ে বড় হয়, তাহলে আমরা সলভ করতেছি। তার মানে এটা আসলে কি করতেছি, আমরা ছোট থেকে বড়তে সাজাচ্ছি, এই জন্য পরের এলিমেন্টটা যদি ছোট হয়, তাহলে আমরা কি করতেছি, প্রথম এলিমেন্টের সাথে এটাকে সলভ করে দিচ্ছি। কি বুঝতে পেরেছো? তাহলে দেখো, যে যখন একবার ঘুরে পুরোটা ঘুরবে, তখন আসলে কি হবে বলতো, যে একবার ঘোরা মানে কি, যে একবার ঘোরা মানে আয়ের সাথে প্রত্যেকটা এলিমেন্ট কম্পেয়ার হয়ে যাবে। প্রথমে আয়ের ভ্যালু দেখো ফিক্সড কিন্তু থাকতেছে সেকেন্ড লুপে, তাহলে প্রথমে 0 এর সাথে 1 নাম্বার এলিমেন্টটা কম্পেয়ার হবে। যদি 1 নাম্বার এলিমেন্ট 0 এর চেয়ে ছোট হয়, তাহলে কি হবে, 1 নাম্বার ওটা বসে যাবে। তারপর 2 এর সাথে কম্পেয়ার হবে, তারপর
3 এর সাথে কম্পেয়ার হবে, মানে 0 নাম্বার এলিমেন্টটা। এভাবে করে করে তাহলে কি হবে, যে যখন পুরো একবার ঘুরে আসবে তখন i তম পজিশনে সবচেয়ে ছোট এলিমেন্টটা চলে আসবে। এটা কনভিন্স কিনা তোমরা? জি স্যার। তাই না? স্যার একটা কোশ্চেন ছিল স্যার, বলো। আমাদের স্যার সিটে যেরকম স্যার আপনার ইয়েটা ছিল না, যে হলো আমার ফর লুপ একবার স্যার 10 টু দি পাওয়ার 8 বারের বেশি বা লিমিটেশনের উপর যদি ঘুরে তাহলে স্যার আপনার প্রবলেম হয়, মানে এরর দেখায় আর কি। এই জন্য তো স্যার আমরা ইফ সর্ট অথবা স্যার ইউজ করতাম। জাভাতে কি স্যার সেম? হ্যাঁ অবশ্যই, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তো লিমিটেশন আছে, ভ্যারিয়েবল সাইজ। অবশ্যই এটা ডিপেন্ড করবে তোমার ওই লিমিটটা ডিপেন্ড করে তোমার ভ্যারিয়েবলের সাইজ কত, রেস মানে কত ধরে সেটার উপর, ঠিক আছে? হ্যাঁ এই লিমিটেশন সব ল্যাঙ্গুয়েজে আছে। তো তোমার ইনফাইনাইট মেমোরি তো কখনোই পসিবল না, তাই না? আমাদের মেমোরি তো ফাইনাইট, মেমোরি ফাইনাইট হলেই কিন্তু লিমিটেশন তোমার থাকবে। এই জন্য তো ইফিশিয়েন্ট করার জন্য কিভাবে কমপ্লেক্সিটি কমানো যায়, মানে এটা কমপ্লেক্সিটি কত দেখি তো। আচ্ছা তোমরা এগুলো পারার কথা না, সরি এগুলো তোমাদের কেন বলতেছি, তোমার এখন কমপ্লেক্সিটি পড়ে নাই। এটা হচ্ছে এন স্কয়ার, মানে দুইটা লুপ ঘুরতেছে, যাই হোক। মানে দেখো প্রথম লুপ ঘুরবে হ্যাঁ এন স্কয়ার, কারণ প্রথমটা দেখো এন বার ঘুরতে পারে ওটস কেসে, সেকেন্ডটাও এন বার ঘুরবে, তাহলে এন ইনটু এন মানে এন স্কয়ার, এখানে ও অফ এন স্কয়ার এটার কমপ্লেক্সিটি, যেহেতু দুইটা লুপ ঘুরতেছে। এটা নরমালি কিন্তু বোঝা যায়, প্রথম লুপটা যদি 10 বার ঘুরে সেকেন্ড লুপটা 10 বার, তাহলে 10 ইনটু 10 তাহলে কত, এন স্কয়ার। নোটস কেসে বলতেছি, মানে হিসাব করে বের করা যায়। যাই হোক এইসব হিসাবে এখন শেখার দরকার নেই, পরে তোমরা শিখবে এগুলো, বা যারা ধরো প্রোগ্রামিং কন্টেস্ট করো তারা এখনই আসলে শিখতেছো, অনেকেই জানতেছো, জানবা। আর যারা এখনো জানো না ভয় পাওয়ার কিছু নেই, সামনেই পড়বে, সামনেই কোর্স আছে এগুলো, ঠিক আছে? তাহলে এইভাবে করে দেখো অ্যারেটাকে আমরা আসলে কি করলাম, সর্ট করলাম। তো এখানে সর্টটা মেইনলি দেখানোর উদ্দেশ্য ছিল না, এখানে উদ্দেশ্য ছিল দেখো এই যে সর্ট অ্যারে মেথড, এখানে একটা অ্যারেকে আমরা প্যারামিটার হিসেবে দিয়েছি এবং সেই সর্টেড অ্যারেটাকে রিটার্ন করেছি। তো সেই রিটার্ন কিভাবে করা যায়, রিটার্ন করার জন্য জাস্ট রিটার্ন লিখে অ্যারের নামটা লিখে দিলেই হয়। অ্যারের নামটা লিখে দিলেই সেই অ্যারেটা কি হবে, রিটার্ন হয়ে যাবে, বা সেই অ্যারেটা তুমি এই ফাংশনটাকে কল দিলে সে রিটার্ন করে দিবে এই সর্টেড অ্যারেটাকে। বুঝতে পারছি সবাই? জি স্যার। আচ্ছা এরপর কি করেছে, ওই সর্টেড অ্যারেটাকে, ওই যে আগে যে আমি লিখলাম সর্টেড অ্যারে মেথডটাকে, এটাকে কল করেছে। এটা কল করে দেখিয়েছি তোমাদের। তো এটাকে কল করার জন্য কি করেছে, এই যে ইন সর্টেড নাম্বার, প্রথমে যে অ্যারে একটা ডিক্লেয়ার করলো, ডিক্লেয়ার করে আরেকটা অ্যারে ইন সর্টেড নাম্বার, এখানে সর্টেড অ্যারেটাকে আমরা এখানে স্টোর করব, ইকুয়াল দিয়ে ওই যে সর্ট অ্যারে মেথডটাকে কল দিয়েছে এবং প্যারামিটার হিসেবে আমরা প্রথমে যে অ্যারেটা ইনিশিয়ালাইজ করলাম সেটাকে দিয়ে দিয়েছে। এরপর এটাকে প্রিন্ট করে দেখাচ্ছে, ফর লুপ চালায়, খুব ইজি জিনিস। এইটা হচ্ছে আমি একটু বেশি একটু বলবো গুরুত্ব দিয়ে করতে, কারণ জাভায় তোমাদের হ্যাঁ লাগবে, ইন্টিজার অ্যারে সবগুলো লাগবে, এবং সবচেয়ে বেশি তোমরা অবজেক্ট অ্যারে নিয়ে কাজ করতে হবে। এই যে একটু আগে আমি বললাম, তুমি মনে করো একটা পেন্ট বানাইছো, মনে করো একটা রিয়েল তোমার অ্যাপ্লিকেশন বলি, তুমি একটা পেন্ট সফটওয়্যার বানাইছো। তো পেন্ট সফটওয়্যার তোমার কি করতে হয়, প্রথমে একটা সার্কেল আঁকলা, তারপর একটা তুমি রেক্ট্যাঙ্গেল আঁকলা, তাহলে একটার উপর কিন্তু আরেকটা অবজেক্ট থাকতেছে, তাই না? এগুলোকে তোমার কোথাও একটু ট্র্যাক রাখতে হবে। তো সেক্ষেত্রে তুমি কি করবা, শেপের একটা অ্যারে বানাই ফেলবা, বা অবজেক্টের একটা অ্যারে বানাই ফেলবা। সেই অ্যারের মধ্যে তুমি কি করবা, অবজেক্টগুলোকে স্টোর করবা। তো সেটা যদি আমরা একটু দেখি কিছু এক্সাম্পল, যেমন দেখো প্রথমে আমাদের একটা এমপ্লয়ি ক্লাস বানিয়েছে, আমরা এমপ্লয়ি ক্লাস না, আচ্ছা তোমাদের কি পরে ক্লাস আছে আজকে কোনো? জি স্যার। কটা থেকে? 10:30 থেকে তো না? জি স্যার। আচ্ছা তাহলে যেটা আমরা করি, নেক্সট ক্লাসে দরকার আমি এটা একটু রিভিউ করবো, এখন কোড করে দেখাচ্ছি না যেহেতু ক্লাসের সময় হয়ে গেছে অলমোস্ট। আমি জাস্ট একটু বুঝাই দেই, নেক্সট ক্লাসে দরকার এই কোডিংটা আবার একটু দেখায়, তারপর ক্লাস শুরু করবো, ঠিক আছে? তো এখানে যেটা করছো ওরা এমপ্লয়ি নামে একটা ক্লাস তৈরি করছে, এটা তোমরা আগে করছো তাই না? দেখো সবকিছুই মানে আগের মতোই, আগে তুমি ইন্টিজার বা ইন্টিজার অ্যারে বানাইছো, এখন একটা অবজেক্ট অ্যারে বানাবা। তো অবজেক্ট হচ্ছে এমপ্লয়ি অবজেক্ট, আমি স্টুডেন্ট দিয়ে দেখাতে চাচ্ছিলাম, নেক্সট দিন আমরা দেখবো। পাবলিক ক্লাস এমপ্লয়ি, একটা এমপ্লয়ি ক্লাস বানিয়েছি, সেখানে একটা প্রপার্টি আছে স্ট্রিং অর্গানাইজেশন, আর একটা আছে এমপ্লয়ি আইডি ইন্টিজার। আর দেখো প্রাইভেট স্ট্যাটিক স্ট্রিং অর্গানাইজেশন, অর্গানাইজেশনকে স্ট্যাটিক কেন রাখা হয়েছে, কারণ এটা চেঞ্জ হবে না, তাই না? অর্গানাইজেশন প্রত্যেকটা এমপ্লয়ির জন্য সেম, যাতে প্রত্যেকটা এমপ্লয়ি অবজেক্টই সেম ভাবে এটাকে মানে সবার জন্য যাতে একটা কপি থাকে, এই অর্গানাইজেশনে একটা কপি থাকবে ভ্যারিয়েবল, সবার জন্য সেম থাকবে, সেম ভ্যারিয়েবলকে পয়েন্ট করবে, এই জন্য স্ট্যাটিক রাখছে, এগুলো তোমরা জানো। প্রাইভেট স্ট্রিং নেম আর তোমার ডেজিগনেশন, দুইটা স্ট্রিং আছে, একটা নেম আর একটা তোমার ডেজিগনেশন আছে, একটা হচ্ছে প্রাইভেট ইন এজ, আর এখানে হচ্ছে কনস্ট্রাক্টর, এটা বুঝতে পারতেছো, আর একটা হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, খুব সিম্পল একটা এমপ্লয়ি অবজেক্ট। এখন আমি এমপ্লয়ি অবজেক্টে একটা অ্যারে বানাবো, দেখো একটু আমি দেখে আসছি, আমি কিন্তু প্রথমেই দেখালাম কিভাবে করতে হয়। এমপ্লয়ি প্রথমে হচ্ছে তোমার ডেটা টাইপ এমপ্লয়ি, তারপর যেহেতু ওয়ান ডাইমেনশনাল অ্যারে তুমি বানাতে যাচ্ছ তাহলে একটা ফার্স্ট ব্র্যাকেট, এরপর অ্যারের একটা নাম দিবা তুমি, এটা হচ্ছে নাম এমপ্লয়ি অ্যারে, ইকুয়াল ইকুয়াল দিয়ে আমরা এখন কি করব, অ্যারেটা তৈরি করব। তাহলে নিউ আবার ডেটা টাইপ ব্র্যাকেট দিয়ে সাইজ, এখানে 3 মানে কি, এই এমপ্লয়ি অ্যারের সাইজটা হচ্ছে 3, তাহলে 3টা এলিমেন্টের একটা এমপ্লয়ি অ্যারে হবে। এখন তুমি কি করবে, এই এমপ্লয়ি অ্যারেটাকে পপুলেট করবা। এখন তো মেমোরির জায়গায় এলোকেট হয়েছে, কিন্তু কোনো ভ্যালু কিন্তু তুমি কি করো নাই, ইনিশিয়ালাইজ করো নাই বা পপুলেট করো নাই। এখন যদি পপুলেট করি, প্রথমে 0 নাম্বার এমপ্লয়ির ইনফরমেশনগুলো দিব, তাহলে কিভাবে দিচ্ছি দেখো, এমপ্লয়ি 0 ইকুয়াল নিউ এমপ্লয়ি,
নিউ দিয়ে আমরা কি করি আসলে এমপ্লয়ি অবজেক্টে ক্রিয়েট করি। এখানে আমরা 0 নাম্বার অ্যারের 0 নাম্বার পজিশনটা যেই এমপ্লয়িকে পয়েন্ট করবে সেই এমপ্লয়িটা ক্রিয়েট করতেছি নিউ দিয়ে, নিউ এমপ্লয়ি, এবং আমরা কনস্ট্রাক্টরের মধ্যে কি করতেছি এমপ্লয়ির ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমরা কি ছিল প্যারামিটারস একটা কনস্ট্রাক্টর ছিল, তুমি প্যারামিটার না দিলেও কাজ করতো কারণ নন মানে এমটি কনস্ট্রাক্টর আছে। তাহলে প্রথমটা এমপ্লয়ি আইডি, নাম, তার ডিজিগনেশন, তারপর ছিল এজ দিয়ে দিলাম। একইভাবে এর ওয়ান পজিশনে বা ওয়ান ইন্ডেক্স আমরা আরেকটা এমপ্লয়ি তৈরি করতেছি, 2 ইন্ডেক্সে আরেকটা এমপ্লয়ি তৈরি করতে। দেখো প্রত্যেকটা ইন্ডেক্স ধরে ধরে কিন্তু আমাদের এমপ্লয়ি অবজেক্ট তৈরি করে অ্যাসাইন করতে হবে, এটা ইম্পর্টেন্ট। এখানে নিউ দিয়ে কিন্তু তৈরি করতে হবে, কারণ এখানে যখন তুমি ইয়ে করছো তখন কি 3টা এমপ্লয়ি টাইপের 3টা মেমরিতে জায়গা কিন্তু অ্যালোকেট হয়েছে, কিন্তু ওইখানে প্রত্যেকটা এমপ্লয়ির তো আবার আলাদা আলাদা ফিল্ড আছে, তাই না? তো মানে তখন এগুলো কিন্তু নাল হয়েছিল, এমপ্লয়ি 0 নাল হয়েছিল, এমপ্লয়ি 1 নাল হয়েছিল, এমপ্লয়ি 2 কিন্তু নাল হয়েছিল, মানে এখানে একটা অ্যারে তৈরি হয়েছে। হ্যাঁ, নিউ দিয়ে তুমি অ্যারেটা তৈরি করছো, অ্যারেটা তৈরি হয়েছে মানে প্রত্যেকটা অ্যারে কি আসলে একটা মানে পয়েন্টারের একটা অ্যারে হয়েছে, এভাবে বলতে পারো যে এই এমপ্লয়ি অবজেক্টে পয়েন্ট করতে পারে এরকম 3টা পয়েন্টারের একটা অ্যারে মেমরিতে তৈরি হয়ে গেছে। এখন এই পয়েন্টারগুলো নালকে পয়েন্ট করে আসছে, এখন এই প্রত্যেকটা নাল পয়েন্টারকে এখন তোমার কি করতে হবে, একটা এমপ্লয়িকে পয়েন্ট করাতে হবে। সেজন্য তোমার কি করতে হবে, একটা এমপ্লয়ি অবজেক্ট ক্রিয়েট করতে হবে। এই দেখো নিউ দিয়ে তুমি একটা এমপ্লয়ি অবজেক্ট ক্রিয়েট করছো, 0 নম্বরে যে পয়েন্টার আছে তাকে পয়েন্ট করে দিচ্ছো, তারপর তুমি আবার একটা তৈরি করছো 1 নাম্বারকে পয়েন্ট করে দিচ্ছো, আবার একটা তৈরি করছো 2 নাম্বারকে পয়েন্ট করে দিচ্ছো, ঠিক আছে? তো এরপর তুমি কি করবে, এটাকে প্রিন্ট করবে। প্রিন্ট করে একটু আগেই দেখেছি i = 0 দিয়ে শুরু করলাম। এমপ্লয়ি অ্যারে ডট লেন্থ যদি আমি কল করি তাহলে কি পেয়ে যাবো, আমি লেন্থটা পেয়ে যাবো। লেন্থ 3 হবে, 3 পর্যন্ত চালাতে পারতাম, কোনো দরকার নেই, তোমার সাইজ মুখস্থ করার দরকার নেই। ডট লেন্থ কল দিলেই তুমি লেন্থটা পেয়ে যাবা। তাহলে লেন্থে লেস দেন লেন্থ পর্যন্ত তুমি চালাবা, চালায় তুমি কি করতেছো, প্রত্যেকটা ভ্যালু তুমি আসলে নিয়ে আসছো। কিভাবে নিচ্ছ দেখো, আইডি তুমি কিভাবে নিচ্ছ, ইন্ট আইডি ইকুয়াল দেখো এমপ্লয়ি অ্যারে i ডট গেট আইডি, কারণ আইডি যেহেতু একটা প্রাইভেট ভ্যারিয়েবল, এমপ্লয়ির আইডিটা কিন্তু একটা প্রাইভেট ভ্যারিয়েবল ছিল, তুমি প্রাইভেট ভ্যারিয়েবলকে কিন্তু কি করতে পারবে না, ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবে না, এই জন্য ওই মেথড কল করে অ্যাক্সেস করতে হবে। তাহলে এমপ্লয়ি অ্যারে i এর ভ্যালু যদি 0 হয় তাহলে 0 নাম্বার এমপ্লয়িকে বোঝাচ্ছে, তার যদি তুমি আইডি পেতে চাও তাহলে ডট গেট আইডি তোমার করতে হবে। ডট আইডি দিলে কিন্তু পাবা না তুমি, কারণ কি এমপ্লয়ির আইডিটা হচ্ছে প্রাইভেট, সবগুলোই প্রাইভেট, এই জন্য গেটার যে মেথডগুলো আছে সেই গেটার দিয়ে আমি ভ্যালুগুলো পেয়েছি, পেয়ে তারপরে এই ভ্যালুগুলো আমি প্রিন্ট করে দিয়েছি। এ পর্যন্ত ক্লিয়ার সবাই? এখন তোমাকে বলছে একটা কাজ করতে, এটা বাসা সবাই কোড করবা, প্র্যাকটিস করবা, ভালো হয়েছে এটা কোড দেখাই দিলাম, আমরা নিজেরা প্র্যাকটিস করবো, এটা স্লাইড দেখে না। নাও উই উইল সার্চ ফর অ্যান এমপ্লয়ি ফর দিস এমপ্লয়ি অ্যারে ইউজিং মেথড ওভারলোডিং কনসেপ্ট। এখন বলতেছে এখানে তুমি মেথড ওভারলোডিং কনসেপ্ট ইউজ করবা, ঠিক আছে? আচ্ছা, মেথড ওভারলোডিং কনসেপ্ট ইউজ করে কি কি করবা বলতেছে, দেখো তোমার একটা এমপ্লয়িকে তুমি সার্চ করবা, ঠিক আছে? তুমি একটা এমপ্লয়িকে সার্চ করবা, তো সার্চ তুমি 3টা ওয়েতে করতে পারবে। একটা করতে পারবে এমপ্লয়ি আইডি দিয়ে, একটা করতে পারবে নেম দিয়ে, আর একটা করতে পারবে তুমি তার ডেজিগনেশন এন্ড এজ দিয়ে। তাহলে মেথড ওভারলোড করা মানে কি বলতো, একই নামে মেথড হবে, সার্চ এমপ্লয়ি নামে একটা মেথড হবে, তার প্যারামিটার কি হবে বলতো, প্যারামিটার কি হবে, ভিন্ন ভিন্ন হবে, তাই না? একটা কি হবে, একটা হবে ইন্ট ইআইডি, একটা হবে স্ট্রিং নেম, একটা হবে স্ট্রিং ডেজিগনেশন, আর একটা বলতে ছিল ডাবল এজ। এখানে করে দেয়া আছে তোমার, একটা করে দিচ্ছে এখানে ফাইন্ড এমপ্লয়ি, যেটা তোমার প্রথম মেথডটা ইমপ্লিমেন্ট করেছে। এখানে শুধু দেখো বুলিয়ান নাম দিছে, মানে এখানে যেভাবে করছো ওরা একটা বুলিয়ান, এটা তো ট্রু আর ফলস রিটার্ন করে, তার মানে তোমাকে যে এমপ্লয়িটা দিবে সেই এমপ্লয়িটা আছে কি নাই, থাকলে তুমি ট্রু রিটার্ন করবা, না থাকলে তুমি করবা ফলস। এই জন্য রিটার্নটা হচ্ছে বুলিয়ান। ফাইন্ড এমপ্লয়ি নামে একটা মেথড, এই মেথডের মধ্যে কি দেয় দেখো, সে তোমার কাছে একটা এমপ্লয়ি অ্যারে নেয় আর একটা এমপ্লয়ির আইডি নেয়, এবং তারপর সে কি করে ওই অ্যারেটাকে ট্রাভার্স করে। দেখো ট্রাভার্স করে সে দেখে যে যেই এমপ্লয়ি গুলো আছে তার কারো আইডি, এই যেহেতু এটা একটা ইন্টিজার, ইকুয়াল ইকুয়াল দিয়ে চেক করা যাবে এটার সাথে ম্যাচ করে কিনা। যদি এমপ্লয়ি আইডি ইকুয়াল ইকুয়াল হয় তোমার ফাইন্ড ইআইডি যেটা তুমি প্যারামিটার হিসেবে দিছো, তাহলে সে রিটার্ন করে ট্রু, আদারওয়াইজ পুরোটা লুপ ঘুরে সে রিটার্ন করবে ফলস। পুরোটা লুপ ঘুরতে হইছে মানে হচ্ছে সে কারোর সাথে কি করে না, ম্যাচ পায় না। যদি সে কোনো একটা মুহূর্তে ম্যাচ পায় সঙ্গে সঙ্গে তো এখান থেকে রিটার্ন করবে ট্রু, আর কিন্তু পরের লাইনগুলো এক্সিকিউট হবে না। আর যদি ম্যাচ না পায় তাহলে শুধুমাত্র রিটার্ন ফলস এটা এক্সিকিউট হবে। এটা কি সবাই বুঝতে পেরেছি? ক্লিয়ার এটা সবার কাছে? না বুঝলে বলো, তোমাকে অন্যান্য মেথডগুলো নিজেকে তৈরি করতে বলছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। নেক্সট দিন আমি তোমাদের র্যান্ডমলি বলবো স্ক্রিন শেয়ার করো, এবং প্রত্যেকটা মেথড একটা টেস্টার ক্লাস, একটা সার্চ নামে একটা ক্লাস বানাবা, এবং সেই ক্লাসের মধ্যে এই ওভারলোডিং মেথডগুলো থাকবে, ঠিক আছে? এবং এই ক্লাসটা ইউজ করে তুমি, আমি ইউজার কাছে অপশন নিবা, অপশন চাবা, প্রথমে প্রিন্ট করবা এন্টার অপশন, ওখানে তুমি বলবা যে তুমি কি আসলে তুমি যদি
আইডির মাধ্যমে সার্চ করতে চাও তাহলে 1 প্রেস করো, নেমের মাধ্যমে সার্চ করতে পারো তাহলে 2, আর যদি তুমি ডেজিগনেশন এবং এজের মাধ্যমে চাও তাহলে 3। ইউজার যে ইনপুট দিবে তার উপর বেস করে তুমি আসলে কি করবা, এই সার্চ মেথডটাকে কল করবা। ঠিক আছে, তাহলে এই কোডটা সবাই কমপ্লিট করবা। জি স্যার। ওকে, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, নেক্সট ক্লাসে দেখবো, আর সমস্যা হলে নেক্সট ক্লাসে এটা ডিসকাস করে দেবো। ওকে, তাহলে শেয়ার স্টপ করলাম এবং এখন তোমাদের অ্যাটেন্ডেন্স দিলে আজকে তোমাদের ক্লাস শেষ। তোমরা হচ্ছে সিওর কত থেকে আইডি তোমাদের? স্যার 102 102 102 আছো? 102 নাই না? 103? ইয়েস স্যার। 104 নাই? 105 নাই? 6 106 106 হ্যাঁ 107 প্রেজেন্ট স্যার 108 Present, sir. 109 প্রেজেন্ট স্যার। 110 110 আছো? নাই। 111 ইয়েস স্যার। 112 Yes, sir. 113 Yes, sir. 114 নাই। 115 নাই। 116 প্রেজেন্ট স্যার। 117 প্রেজেন্ট স্যার 118 18 আছো? নাই। 117 তো আছো না? 17 আছো? ইয়েস স্যার 17 হ্যাঁ 17 আছো। 18 আছো? নেই। 19 নেই। স্যার প্রেজেন্ট 19 প্রেজেন্ট, ওকে। 20 Present, sir. 21 প্রেজেন্ট স্যার। 22 Present, sir. 23 23 আছো? নাই। 23 নাই? আচ্ছা দিস। 24 প্রেজেন্ট স্যার। আচ্ছা এই পর্যন্ত বোধহয় না? না স্যার 28 পর্যন্ত। 27 7 পর্যন্ত স্যার 7 পর্যন্ত। ঠিক আছে। 25 প্রেজেন্ট স্যার। 26 ইয়েস স্যার 27 প্রেজেন্ট স্যার 28 আর তো নাই। 27 স্যার হ্যাঁ 27 দিয়েছি, হ্যাঁ বলো। স্যার আপনার স্যার 114 মেবি স্যার অ্যাটেন্ডেন্স দিচ্ছে স্যার আপনার চ্যাট বক্সে স্যার। আচ্ছা 114 না? জি স্যার 114 আচ্ছা 114 কে হ্যাঁ দিয়েছি। জি স্যার থ্যাংক ইউ ওকে তাহলে ঠিক আছে, তাহলে তোমরা যেতে পারো। শাওন একটু থাকো, তোমরা তাহলে লিভ করো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। Assalamu alaikum, sir. হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম হ্যাঁ স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটু শাওন স্যারের কাছে দুটো ভাইবা বাকি ছিল স্যার, আমি চাইছিলাম আজকে একটু দিতে পারবো কিনা এখন জানতে। তো আমার আরেকটা ক্লাস আছে, তো মানে এই ক্লাস স্যার। আমি কন্টিনিউ করতে পারতেছি না, তো আচ্ছা, শাওন স্যারের সাথে তুমি একটু কন্টাক্ট করো, কন্টাক্ট করে তাহলে ইয়ে করো অন্য সময় বা অন্য ক্লাসটা নিতে হবে, কারণ এখন এইটাই মধ্যে শুরু করতে হবে একটা ক্লাস। আচ্ছা স্যার শাওন স্যার কিছু বললে আমার আমি সমস্যা নাই, সমস্যা নাই, তোমার পরে এটা রেখে দাও, আমি পরে নিব। আচ্ছা স্যার কখনো ক্লাসে নিয়ে নিব। আচ্ছা স্যার। হ্যাঁ বাকিরা লিভ করতে পারো। বাকি দুজন কি কিছু বলবা যারা আছো? ইফতিয়ার হচ্ছে মাহি। স্যার ওরা নাই মনে হয় স্যার, জাস্ট রিমুভ করে দিন স্যার। মানে কি অদ্ভুত দেখছো, কানেক্ট হয়ে আছে। জি স্যার। পোলাপান। বলো শাওন কেমন আছো? জি স্যার ভালো স্যার। শাওন এই শনিবার নিবো বুঝছো, টাইমটা তোমার তোমার ইয়ে করতে হবে না, আমি নিয়ে নিবো না আমার মতো করে। হ্যাঁ ওই নিয়ে অনলাইন নিয়ে ওই ভাইবা নিয়ে নিবো না তোমাকে, তারপর আমি ইনফর্ম করে রাখবো না কখন নিবো। জি স্যার অবশ্যই আমি কি করলেন চলে আসছি। আর আজকের ক্লাসে রেকর্ডিং তাহলে আমি পরে আপ করে দিব না। জি স্যার ওই যে আজকের ক্লাসের রেকর্ডিংটা স্যার জরুরি স্যার, অন্য কোনো জায়গায় রেকর্ডিং নাই স্যার। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে শাওন। জি স্যার। ভালো থাকো। আর স্যার কোয়েশ্চেন যেটা স্যার ওই যে ইয়েতে আছে স্যার, ইয়েতে না ওই যে কমন যে ফোল্ডারটা আছে ওখানে আছে না? কোন ফোল্ডারে আছে স্যার ওই ইয়ের টপিকের উপরে, যে ইন্টারফেসের টপিকের উপরে। ও আচ্ছা, এটা কি অনেকগুলো সেমিস্টার করা ছিল দেখলাম, স্প্রিং মানে কোনটার মধ্যে আছে? তো ওই যে আমি স্যার পাঠাই দিব স্যার একটু পাঠাই কয়েকটা দিন, স্যার। ওকে শাওন
আর সামনে কিন্তু চলে আসো, ডিউ এলাকায় চলে আসো, এখন তো করোনা ঠিক আছে। ঢাকায় নাই স্যার, ঢাকায় আসলে স্যার ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ভালো থাকো, হ্যাঁ।